হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা যেভাবে কন্টিনিউয়াস করেছিলাম প্রশ্ন বিচিত্রা সিরিজ, আজকেও তারই একটা পার্ট, অর্থাৎ তোমাদের লাস্ট পোর্শন যেটা রয়েছে, দেখো বিস্তৃতি, পরিমাপ ও সম্ভাবনা তত্ত্ব। এটা প্রশ্ন বিচিত্রার সমাধান লেখা আছে ঠিকই, কিন্তু তোমাদের এই দুটো চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেগুলো এক্সাম রিলেটেড, যেগুলো এক্সামে আসে, সমস্ত রকমের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যাতে করে আমাদের এই লেকচারের পর এই তোমাদের যে লাস্ট ইউনিট, অর্থাৎ যে দুটো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4, এই দুটো চ্যাপ্টার আজকে পুরোটাই কমপ্লিট করব। যে সমস্ত ক্লাস হচ্ছে তার লিঙ্ক বলো বা পিডিএফ বলো, যারা নতুন রয়েছে বলে দেই যে অ্যাপটা রেজিস্টার করার পর দেখবে রাইট হ্যান্ড সাইডে নিচের দিকে একটা কমিউনিটি সেকশন রয়েছে। কমিউনিটি সেকশনে ক্লিক করলে তুমি এই সেকেন্ড সেম স্টুডেন্ট গ্রুপ বলে একটা গ্রুপ দেখতে পাবে। এই গ্রুপের মধ্যে জয়েন হলে এখানে সমস্ত এই যে দীপদ উপাধ্য, তার পিডিএফ, সমস্ত ক্লাসের পিডিএফগুলো তোমরা পরপর করে দেখতে পাবে। তাহলে চলো প্রথমে আমরা বিস্তৃতির পরিমাপ এই চ্যাপ্টারটা কমপ্লিট করে নিই। এখানে আমরা দু চারটে অঙ্ক দেখবো, যেটা হচ্ছে এক্সাম রিলেটেড। দেখো এখানে ক্যালকুলেশনগুলো বড় থাকে, এখানে ওই একই রকম জিনিস থাকে। আমরা এমন অঙ্ক নিয়েছি যাতে ধরো গড় পরিমাপ বের করতে বলেছে, মধ্যক থেকে হতে পারে, বা গড় বিচ্যুতি যেটা মধ্যক থেকে হতে পারে, বা যেটা তোমাদের মধ্যমা থেকে হতে পারে। ওইগুলো করলে আমরা বাকি গড় বিচ্যুতি কিভাবে বের করতে হয়, এইগুলো সমস্ত কিছু শিখে যাব। ওই কারণে চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি রয়েছে আমাদের। এখানে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার সম্যক পার্থক্যের মান বলেছে √85। তাহলে আমাদের চেয়েছে কি n এর ভ্যালু কত, n এর মান কত, এটাই চেয়েছে। তাহলে তুমি কি করবে, এখানে সম্যক পার্থক্যের ফর্মুলা কি গো, √of ভেরিয়েন্স অফ এক্স, এক্স এর যে ভেদ মান যেটা, তার বর্গমূল করলে আমরা কি পাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্যক পার্থক্য। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ছিল সিগমা অফ এক্স স্কোয়ার বাই হচ্ছে কত এন, মাইনাস হচ্ছে সিগমা এক্স বাই এন তার কত বলো হোল স্কোয়ার। মানে হচ্ছে এটা হচ্ছে কি ভেরিয়েন্স, এটা হচ্ছে কি ভেরিয়েন্স অফ এক্স। বুঝতে পেরেছো, এখানে সিগমা অফ এক্স স্কোয়ার মানে এক্স আই লিখতে পারো, এখানে কোনো ভ্যারি করবে না কিছু, তুমি এক্স লিখছো কি এক্স আই লিখছো। সিগমা মানে হচ্ছে এক্স স্কোয়ার যে যতগুলো পদ রয়েছে তার যোগফল। সিগমা অফ এক্স আই হচ্ছে, এটা তো গড়, দেখো সিগমা অফ এক্স আই বাই এন মানেই তো গড়। এই ফর্মুলা শিখেছিলাম। তাহলে এখানে বলো প্রথম এন সংখ্যক অযুগ্ম সংখ্যা বলেছিল, প্রথম এন সংখ্যক অযুগ্ম সংখ্যা হলে মানে 1+3+5, এইগুলো অযুগ্ম সংখ্যা যেগুলো রয়েছে তাদের সাম বের করতে হলে কি করবে, তাদের যোগফল বের করতে হলে তাহলে প্রথম লিখবে এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল, অযুগ্ম সংখ্যার যোগফল কত হবে বলো, এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল কত হবে না স্যার এন স্কোয়ার। কি ফর্মুলা হয়, এন সংখ্যক অযুগ্ম, এন সংখ্যক সংখ্যা যে কোনো স্বাভাবিক সংখ্যা যোগফল বলে n × n+1/2 হয়, কিন্তু যখনই তোমাকে বলে দেবে যে এন সংখ্যক অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে তুমি কি বলবে এন স্কোয়ার। কি বললাম বুঝতে পেরেছো, এটা কি হয় তাহলে এন স্কোয়ার। এই ফর্মুলাটাকে সাইড করে দাও। আচ্ছা ঠিক আছে, এরপরে বলেছে দেখো দেখো এটা হচ্ছে কি এন সংখ্যা, মানে এই যে সিগমা অফ এক্স আই বের করলাম এখানে। এবার বলেছে সিগমা অফ এক্স আই স্কোয়ার মানে হচ্ছে অযুগ্ম সংখ্যাগুলোর স্কোয়ারের বর্গ, মানে বর্গের যোগ। স্কোয়ার মানেই তো সেই বর্গের কি যোগ, মানে 1² + 3² + 5², এইগুলো সংখ্যার যোগ। তাহলে বলবে এন সংখ্যক অযুগ্ম সংখ্যার বর্গের যোগফল কত হচ্ছে বলো। বর্গের যোগফল কি হয় ভালো করে শোনো, n × 2n+1 × 2n। এই ফর্মুলাগুলো ডাইরেক্ট মনে রাখবে, না হলে তুমি বের করতে পারবে না। যেরকম কয়েকটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ফর্মুলা n × n+1 × 2n+1 হচ্ছে 6, সেরকম অযুগ্ম সংখ্যা যদি থাকে তার জন্য এটা হবে n × 2n+1 2n-1 কত হচ্ছে বলো তো 3। ক্লিয়ার? ওকে, এইগুলো পেয়ে গেলাম। এইটা মানে কি বলো না স্যার, এইটা মানেই তো আমরা পেলাম সিগমা অফ এক্স আই, আর এটা পেলাম মানে স্যার সিগমা অফ এক্স আই এর স্কোয়ার। এবার আমরা কি বের করব, ভেদ মান। এবার কি, এর ভালো অঙ্ক, এই অঙ্কটাও এক্সামে রিলেটেড, অর্থাৎ এক্সামে বারবার আসে, এটা তোমাদের বইতেও রয়েছে আবার কোশ্চেন ব্যাংকেও রয়েছে। তাহলে ভেরিয়েন্স অফ এক্স কত হয় বলো, ভেরিয়েন্স অফ এক্স এর ভেদ মান যেটা বের করছি, ফর্মুলা যেটা ছিল সিগমা অফ এক্স আই স্কোয়ার, মানে কত, এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি n × 2n+1 × কত বলো 2n-1
বাই কত বলো, বাই হচ্ছে 3, 6 নয়, বাই হচ্ছে 3, কিন্তু নিচে দেখো এন ছিল, তাহলে এখানে একটা এন গুণ করে দেবে, মাইনাস এই যে সিগমা অফ এক্স আই বাই এন, মানে এন স্কোয়ার বাই এন তার কত বলো হোল স্কোয়ার, এন স্কোয়ার বাই এন তার কত হোল স্কোয়ার। এখানে এটা কেটে দাও, উপরে হচ্ছে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 2n এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 2n এর হোল স্কোয়ার মানে কত হচ্ছে না স্যার 4n স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে 3, এখানে একটা এন কেটে যাবে, মাইনাস কত হচ্ছে এন স্কোয়ার। এটা যখন সিম্পলিফাই করে নেবে তখন নিচে হচ্ছে দেখো 3, এখানে মাইনাস 3n স্কোয়ার প্লাস 4n স্কোয়ার মানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস 1, এখানে তাহলে হচ্ছে কত এন স্কোয়ার, এটা হচ্ছে তাহলে এন স্কোয়ার মাইনাস কত বলো 1, এন স্কোয়ার মাইনাস কত হচ্ছে 1, ক্লিয়ার। এরপরে এটা হচ্ছে ভেরিয়েন্স, যখনই সম্মুখ পার্থক্য লিখবো তাহলে অতএব রুট ওভার অফ ভেরিয়েন্স এর, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কত রুট ওভার অফ 85, এইটা এবার বোথ সাইড রুট চলে যাবে, ভেরিয়েন্স অফ এক্স মানে কত এন স্কোয়ার মাইনাস 1 বাই কত হচ্ছে 3, তাহলে ওটাই বসাও, এন স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে কত 3 সমান হচ্ছে কত 85, তাহলে দ্যাট ইমপ্লাইজ এন স্কোয়ার সমান হচ্ছে কত, এন স্কোয়ার মাইনাস 1 সমান গুণ করে দাও, 8 3 24 4 হাতে হচ্ছে 2, 8 3 24 একে 25, 254, তাহলে দ্যাট ইমপ্লাইজ এন স্কোয়ার সমান 254 হচ্ছে নাকি, 5 3 15 যে, দেখো 5 3 15, 5 হাতে 1, 8 3 24 একে 25, 255, তাহলে এটা হলে 1 যোগ হয়ে গেলে 256 হবে, তাহলে এন ইকুয়ালস টু 256 স্কোয়ার রুট কত হয়, বর্গমূল কত হয় 16, কারণ 15 হচ্ছে 225, 16 মানে 256 মানে হচ্ছে 16, তাহলে এন এর ভ্যালু কত পাবে তুমি, না স্যার এন এর মান পাবো আমরা 16, ক্লিয়ার। চলো নেক্সট কি রয়েছে দেখি আমরা, নেক্সট রয়েছে যদি দুটি বিভাজনে ভেদাঙ্ক বলেছে 60% ও 75% এবং তার প্রমাণ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেছে 18 ও 15, তাহলে বলেছে বিভাজন দুটি যৌগিক গড় কত। এবার আমরা কি জানি যে ভেদাঙ্ক সমান কি হয়, ভেদাঙ্কর ফর্মুলা কি শিখেছিলাম আমরা, না স্যার ভেদাঙ্ক সমান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সম্মুখ পার্থক্য বাই হচ্ছে গড়, বাই যেটা গড় থাকবে বা মধ্যক ইন্টু কত বলো 100 দিয়ে %, এটা হচ্ছে কি ভেদাঙ্কের মান। প্রথম ক্ষেত্রে বলেছে বিভাজন দুটির যৌগিক গড় কত, তাহলে তুমি প্রথম ক্ষেত্রে বের করে নাও, প্রথম ক্ষেত্রে কি বের করবে বলো, প্রথম ক্ষেত্রে আমাদের কি আছে যে ভেদাঙ্ক সমান কত হয়, প্রথম ক্ষেত্রে ভেদাঙ্ক মানে কত 60%, এইটা সমান কত হবে বলো, সম্মুখ পার্থক্য বাই হচ্ছে গড়, সম্মুখ পার্থক্যের মান দেওয়া রয়েছে, প্রমাণ বিচ্যুতি মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত রয়েছে 18 বাই কি বলেছিলাম গড় ইন্টু হচ্ছে কত 100 দিয়ে %, এবার পার্সেন্টেজ উঠে যাচ্ছে, গড় উপরে তুলে নাও, গড় সমান হচ্ছে তাহলে 18 ইন্টু কত হচ্ছে 100 বাই হচ্ছে 60, বুঝতে পারলে এখানে কি করলাম, পার্সেন্টেজ বোথ সাইড থেকে কি করলাম তুলে দিলাম। এবার 60 60 এর দুটো শূন্য কেটে যাবে, 60 আর 100, এবার তুমি 6 3 18, তাহলে এক্স গড় প্রথম গড় কত পাচ্ছ তুমি, না স্যার প্রথমটার গড় পাচ্ছি কত আমরা 30, এর পরেও আর একটা জিনিস চেয়েছে সেম তুমি বের করে নাও, সেম তুমি বের করে নাও, সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে সেই গড় সমান হচ্ছে কি, অতএব দিয়ে বলো দ্বিতীয় ক্ষেত্রে, এটা কি লিখবো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এখানে বলো দ্বিতীয় ক্ষেত্রে ভেদাঙ্ক কত বলেছে 75%, সেই একই ফর্মুলা ভেদাঙ্ক সমান মানে 75% ইকুয়ালস টু সম্মুখ পার্থক্য কত বলো 15 বাই হচ্ছে কত গড়, গড় তো চেয়েছে ইন্টু কত 100%, তাহলে সেম তুমি গড় তুলে নাও, পার্সেন্টেজটাকে তুলে দাও, তাহলে 15 বাই হচ্ছে কত 75 ইন্টু কত 100, তাহলে 15 5 75 5 20, তাহলে এখানে গড় কত 20, তাহলে এখানে গড় পাচ্ছি আমরা 30, এখানে গড় পাচ্ছি কত বলো 20, ক্লিয়ার। দুটো জিনিস বুঝতে পেরেছো যে দুটো ক্ষেত্রে আমরা কিভাবে গড় বের করব, যেটাকে যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া রয়েছে আর ভেদাঙ্ক দেওয়া রয়েছে। এরপরে বলেছে দেখো এখানে দুটো অঙ্ক বলেছে, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মানে দুটো অঙ্ক বলতে এই দুটো অঙ্কের টাইপ যেটা বলতে চাইছি, যেটা হচ্ছে একটা হচ্ছে গড় পার্থক্য নির্ণয় করো, আর একটা বলেছে মানে মধ্যমা থেকে, আর একটা বলেছে মধ্যক থেকে, ফার্স্টেরটা যে আমাদের ছিল মধ্যক থেকে,
এর ফর্মুলা দেখবে দুটো জিনিস শিখেছিলাম, যখন থিওরি পোর্শন পড়েছিলাম সেখানে আমরা দুটো জিনিস শিখেছিলাম, যে যখনই তোমাকে গড় পার্থক্য বের করতে বলবে মধ্যমা থেকে, যদি পরিসংখ্যা না দেওয়া থাকে, তার জন্য কি পড়েছিলাম আমরা, যে এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার বাই হচ্ছে কত বলো এন, বাই কত ছিল এন, সিগমা থাকবে, অ্যাকচুয়ালি এটা সিগমা থাকবে, আর সিগমা অফ এটা এন মানে কি টোটাল সংখ্যার যোগফল, মানে সিগমা অফ এফ যেটা। কিন্তু যদি এখানে থাকে পরিসংখ্যা যদি দেওয়া থাকে, তার জন্য কি করেছিলাম, সিগমা অফ এফ ইন্টু এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার বাই হচ্ছে এন মানে সিগমা অফ এফ, সেটাকে এন বলতেও পারি আমরা। ক্লিয়ার নাকি? এটা যেহেতু এখানে পরিসংখ্যা দেওয়া রয়েছে, তাহলে এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। তাহলে একটা ছক তৈরি করি, চলো। প্রথম বলেছি শ্রেণী বিভাগ, প্রথমে তাহলে আমরা কি লিখব, শ্রেণী বিভাগ, দেন কি বের করব, শ্রেণী বিভাগ, তারপরে পরিসংখ্যা ছিল লিখো, বা শ্রেণীর মধ্যমান, যেটা মধ্যক বলতাম আমরা, মধ্যমান এটাই বের করতে পারো। এরপরে কি করব, মধ্যমান যেটা এক্স বেরোবে, কি বের করব আমরা, মধ্যমান। ওকে, শ্রেণী মধ্যমান, তারপরে কি হচ্ছে বলো তো, পরিসংখ্যা ছিল, পরিসংখ্যা লেখো, বুঝছো? তাহলে মধ্যমান মানে কত, এক্স আই, পরিসংখ্যা মানে কত, এফ আই, এটা। এরপরে কি, এক্স আই এফ আই, তাহলে এটা বের করবে কত, এক্স আই এফ আই। তারপরে এটা তো গড়ের জন্য বের করলাম, কিন্তু এই পোর্শনটাও তো লাগবে, এক্স আই মাইনাস এক্স বার, তাহলে এখানে লিখবো প্রথমে কি, এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার, কিন্তু মর থাকবে, এটা মনে রাখবে, এটা মর থাকে, মানে এখান থেকে নেগেটিভ মান বের করবো না। তারপরেও তো আরো একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে এফ ইন্টু সেটা, কারণ সেটাও তো লাগবে। তাহলে এখানে লিখবো এফ ইন্টু এক্স আই মাইনাস হচ্ছে কত, এক্স বার, এক্স আই মাইনাস কত হচ্ছে বলো, এক্স বার। ক্লিয়ার? এবার তুমি ডাটা বসাও, দিয়ে ক্যালকুলেশন করতে থাকো, ভালো করে করবে, একটু বড় ক্যালকুলেশন হবে, বাট এই দুটো টাইপ করে রাখবে। প্রথম বলেছে 0 to 10, শ্রেণী বলেছে 0 থেকে কত 10, তারপর 10 থেকে 20, 10 থেকে 20, 20 থেকে কত বলো 30, 30 থেকে কত বলো 40, এইভাবে কত পর্যন্ত রয়েছে, 70 পর্যন্ত, 40 থেকে কত 50, 50 থেকে কত বলো 60, 60 থেকে কত বলো 70, এইটা। এবার তার মধ্যমান, মধ্যমান বের করতে বলেছে, মধ্যমান মানে মাঝখানের মান, তাহলে বলো 10 আর 0 আর 10-এর মাঝখানে ভ্যালু কত, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 5 বেরোবে, তাহলে এটা কত বেরোবে বলো তো, এটা হচ্ছে 5। এটা সেরকম 10 আর 20 যোগ করলে কত 30, তার অর্ধেক করলে কত 15, তাহলে এখানেও কত হচ্ছে বলো তো 15, এরকম করে বের করে নাও, এটা 25, এটা কত হচ্ছে 35, এটা কত হচ্ছে 45, 55, এটা কত হচ্ছে 65, সবগুলো মধ্যক বের করবে। কিন্তু পরিসংখ্যা তো দেওয়া ছিল, পরিসংখ্যা কি দেওয়া ছিল বলো, 8, 12, 10, 8, 3 2 7, 3 2 7। এবার কি বলেছে, এক্স আই এফ আই মানে হচ্ছে এদের গুণ, তাহলে এটা হচ্ছে 40, এটা হলে 15 10 150, 180, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 8 5 40, 0 হাতে কত 4, আর 3 24, 4 28, 280, 45 3 135, 55 110, 55 2 হচ্ছে 110, 5 7 35, 5 হাতে হচ্ছে কত 3, আর 6 7 42, 43 44 45, এটা বেরোচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পরের দিকে এগোনোর ক্ষেত্রে এক্স বার লাগবে। এক্স বার মানে কি বলো, আমি এখানে করে দিচ্ছি, এক্স বার মানে কি আমাদের, না সিগমা অফ এক্স আই এফ আই বাই হচ্ছে সিগমা অফ কত বলো এফ আই, এইটা আগে বের করে নাও, এক্স বার বেরিয়ে আসবে, সিগমা অফ এক্স আই এফ আই মানে এইটা যোগ করো, তাহলে যোগ করলে কত বলো, প্রথমে হচ্ছে 5 5 10 0 হাতে 1, 1 হলে 8 4 12, 1 13, 13 5 18, 8 8 16, 26, 26 4 হচ্ছে কত 30, 5 35, 5 হাতে কত হচ্ছে 3, হাতে কত হচ্ছে 3,
3 একে 4 5 6 7 8 9 10 4 14, তাহলে এটা হচ্ছে 1450। কোনটা? সিগমা অফ এক্স আই এফ আই এইটা। কিন্তু এখানে সিগমা অফ কি লাগবে আমাদের, এফ আইও লাগবে। তাহলে সিগমা অফ এফ আই যখন বের করবে এইটাকে যোগ করে দেবো। দেখো 12 8 কত, 20, 20 10 30, 30 40 50, তাহলে এটা হচ্ছে কত, 50। এবার বলো ওখানে বসিয়ে দিয়ে আমরা গড়টা বের করবো বা মধ্যকটা বের করে নেব। 1450/50 কত হচ্ছে, 1450/50। 0 0 কেটে দাও, 5-এ কাটলে 5, 2-এ 10, 5 8-এ 40, তাহলে এটা কত হচ্ছে 28। ক্লিয়ার? তাহলে এখানে তুমি কি করবে, এক্স আই মাইনাস 28, এই জায়গাটা বসবে কত, তাহলে এক্স আই মাইনাস হচ্ছে 28-এর মডুলাস। এবার প্রত্যেকটা বিয়োগ করে করে বসাও। এক্স আই মানে কোনটা, এটা 5 থেকে 28 বাদ গেলে কত হবে, 23। বলবে স্যার মাইনাস, না মড দেওয়া রয়েছে ওই কারণে এটা কত হচ্ছে 23। 15 থেকে 28 বাদ দিলে কত হচ্ছে 13। মাইনাস প্লাসে কত বাদ দাও না, কারণ মড রয়েছে মানে আমি মাইনাসের কথা কিছুই ভাববো না, সবই প্লাস করে দেবে আমাদের। তাহলে এটা কত 15, এবার 25 গেলে 3, এবার 35 গেলে হচ্ছে 7, তারপর 45 বাদ দিলে কত হচ্ছে 45 হলে এখানে 15 16 17, 45 55 বাদ দিলে কত হচ্ছে বলো, 55 45 27 হয়ে যাচ্ছে, একটু 10 বেড়ে যাবে। আর 65 থেকে যখন 28 বাদ দেবে, 65 থেকে কত বললাম 28, 7 আর এটা 1 কেন, এটা হচ্ছে 5 থেকে গেলে 3, 37, তাই তো। এটা তাহলে হচ্ছে কত 37। ক্লিয়ার? গুণ ঠিকঠাক হয়েছে তো? আরেকবার দেখে নাও বিয়োগটা, গুণ নয় বিয়োগ, যেটা হচ্ছে এক্স আই মাইনাস এটা 5 বাদ দিলে 28 থেকে 5 মাইনাস 28 মানে মাইনাস 23 প্লাস 23, 15 করলে হচ্ছে 15 প্লাস 13, ওকে 25 28, এটা 35 থেকে তুমি 7 বাদ দাও, 35 থেকে 28 বাদ দিলে কত হবে, 35 মাইনাস 28 29 30, হ্যাঁ 7 ঠিক আছে। 45 থেকে হলে 17, 55 থেকে হলে 27, 65 থেকে হলে আর এক করে বেড়ে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? এরপরে কি হবে, এফ ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এইটা ইন্টু এইটা ভালো করে গুণ করবে, একটু গুণগুলো বড় হবে এখানে অঙ্কগুলোতে। তাহলে 823 ইন্টু কত হচ্ছে 8, দেখো 8 3 24, 4 হাতে হচ্ছে 2, 8 2 16 17 18। ক্লিয়ার? এবার 13 ইন্টু 12, 12 12 কত 144, আর একটা 12 যোগ করে দিলে ও কাজ চলে যাবে 156। ক্লিয়ার? এরপরে কত হচ্ছে 10 ইন্টু 3, এরকম ছোটো ছোটো দেবে, কত ভালো জিনিস, 13 56 51, তারপর হচ্ছে 27 2 কত 54, এটা কত হচ্ছে 54, 7 7 49, 9 হাতে কত 4, 7 3 21, 4 25, এটা। ক্লিয়ার? এবার আমাদের এই সামটাও লাগবে, কেন না এখানে গড় বের করার জন্য এইটা লাগে না, মানে গড় বিচ্যুতি, গড় পার্থক্য যেটা। তাহলে অতএব গড় পার্থক্য সমান কত হচ্ছে, গড় পার্থক্য সমান হচ্ছে সিগমা অফ এফ ইন্টু এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার বাই হচ্ছে কত টোটাল এন, মানে ক্যাপিটাল এন লিখতে পারো বা স্মল এন লিখতে পারো, সামেশন অফ এফ এন মানে হচ্ছে টোটাল যে এনটা ছিল। ক্লিয়ার? ক্যাপিটাল এনই লিখে নাও। ক্লিয়ার? এইটা তাহলে এইটা যখন যোগ করবে, যোগ করো, তারপর বাই, তো এটা তো পেয়ে দেখেছো 50, তাহলে এটা যোগ করলে কত 6 4 10 4 16, 16 4 20, 20 10 30, 0 হাতে কত 3, 8 5 8 3 কত 11, 11 5 কত 16, 16 17 18 19, 19 24, 24 29, 29 5 হচ্ছে 34, 34 5 হচ্ছে 39, হাতে 4 5 6 7 8, এটা। তাহলে এটা গড় পার্থক্য হচ্ছে কোথা থেকে, না মধ্যক থেকে। তাহলে এটা হচ্ছে কত বলো, গড় পার্থক্য যখন করবে সিগমা অফ এফ অফ এক্স আই মাইনাস এক্স বার, তার ভ্যালু কত 890, 890 বাই হচ্ছে মোট এন, এন মানে হচ্ছে কত 50, এন মানে কত হচ্ছে বলো 50। তাহলে 0 0 কেটে দাও,
তাহলে এটা হচ্ছে 5 একে 5, 5 7 কত 35, 5 একে 5, 5 7 কত 35, 5 একে 5, 5 7 35, 40, 5 8 40, এইটা আরেকবার তাও দেখে নাও। ক্লিয়ার? গুণটা এতটা তো আমরা ঠিকঠাক রেখেছিলাম 28। তারপরে হচ্ছে তুমি এই জায়গাটা আরেকবার ক্যালকুলেশন করে নেবে, আরেকবার দেখবে কি ঠিকঠাক আছে নাকি। যেমন হচ্ছে দেখো 8 3 24 4 হাতে 2, 8 3 কত, হ্যাঁ 8 3 24 4 হাতে হচ্ছে 2, 8 2 16 17 18, 13 13 12 করলে কত হবে 156 তো, কারণ 12 12 144 আর একটা 12, 144 আর একটা 12, 156, এটা ঠিক আছে। 10 3 30, 8 7 56, 17 3 51, 27 2 54, আর 37 হলে 7 7 49, 9 হাতে হচ্ছে 4, 7 3 21 4 25, ঠিক আছে। এবার 6 4 10, 6 16, 16 4 20, 21, এটা 30, 0 হাতে 3, 8 3 11, 11 5 16, 17 18 19, 20 21 22 23 24, 25 26 27 28 29, 30 31 29 10 39, 9 হাতে কত 3 4, আচ্ছা এখানে ভুল হয়েছিল, 39 3 তো 1 2 3 4 3 7, 790 হবে। কত হচ্ছে বলো তো, ক্যালকুলেশনটা এই কারণে কত হবে, এটা 790 বাই কত হচ্ছে বলো, বাই হচ্ছে 50। তাহলে এটা কাটলে 5 একে 5, 29, 5 5 5 কত 25, 5 8 কত 40, 5 5 25, 5 8 কত 40। তাহলে এরকম কিছু হবে, দেখে নেবে তাও ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনগুলো একটু ভালো করে সিরিয়াসলি করবে। আগে তাও ক্যালকুলেটার দিত ঠিক ছিল, এখন তো ক্যালকুলেটার দেয় না, ওই কারণে তোমাকে নিজেরাই পুরোটাই করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? ওকে চলো এবার দেখে নেবে ঠিকঠাক আছে নাকি। নেক্সট আমরা যেটা বলবো আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি থেকে বলবো এটাকে, না এটা স্যার মধ্যমা থেকে। আগেরটা কি ছিল, মধ্যক থেকে মানে গড় থেকে, এটা মধ্যমা, সেই একই রকম কিন্তু ওখানে শ্রেণী ছিল, এখানে যেহেতু শ্রেণী নেই তাহলে তোমার কাছে একটু সহজ হয়ে যাবে। এটা শ্রেণী থাকলে সেই একই রকম মধ্যমা বের করার যে ফর্মুলা আমরা শিখেছিলাম না, এল প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু এইচ, সেই একই প্রসেসে তোমাকে বের করতে হবে। মানে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে মধ্যমাটাকে বের করে নিতে হবে, তারপর বাকি এক্ষুনি যে প্রসেস করেছিলাম সেইখানে এক্স বারের জায়গায় শুধুমাত্র মিডিয়ানটা বসে যাবে, এম বসে যাবে, মানে মধ্যমা বসে যাবে। ক্লিয়ার? তাহলে এখানেও সেই ছক তৈরি করো। ছক তৈরি করলে প্রথমে কি থাকবে, উচ্চতা, এখানে কি থাকছে উচ্চতা, তারপরে কি থাকছে বলো, শিশু সংখ্যা, মানে এটা হচ্ছে শিশু সংখ্যা যেটা, সেটা হচ্ছে কি পরিসংখ্যা। কিন্তু আমরা জানি যে মধ্যমার ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে হয়, তাহলে তুমি ফার্স্টে কি করবে, ক্রমযৌগিক পরিসংখ্যা বের করো। কি করবে, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা এটাই বের করব। ক্লিয়ার? দেখো তাহলে এখানে দেখো, যদি এই উচ্চতারা শ্রেণী আকারে থাকতো, শ্রেণী করতে মধ্যমান বের করতে, মধ্যমান মানে এই জায়গাটা বেরিয়ে আসতো যা আছে, শুধু একই কাজ। মানে এখানে যেটা দেওয়া রয়েছে না, এই জায়গার ক্ষেত্রে এইটা হচ্ছে এইটা, এই যে মধ্যমান বের করেছি সেইটা, শুধু একটা লাইন যদি এইরকম থাকতো শ্রেণী আকারে, এই জায়গা নিয়ে এটা করে তারপরে সেম করতাম। কিন্তু এখানে আমাদের একটা কাজ বেশি কম হচ্ছে, যেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে যে উচ্চতা পুরো সংখ্যায়, তাহলে এখানে ওই জন্য আর মধ্যমান বা শ্রেণী এগুলো বের করছি না। 60 61 করে 68 পর্যন্ত, 61 62 63 64 65 66 67 60 কত বলো 8, এতটা। এরপর শিশু সংখ্যা কত রয়েছে, 20 15 29 25 29 25, তারপরে কত বলেছে 12 10 12 10, তারপর বলেছে 4 3 4 আর কত বলো 3। ক্রমযৌগিক পরিসংখ্যা, ওর ক্ষেত্রে কি করবে,
না স্যার এই টুটা টু বসে যায়, তারপর এটার সঙ্গে যোগ করে এখানে বসে 2 17, বুঝতে পেরেছো তো? এই কোনাগুনি গুণ হয় এখানে বসে। এটা হচ্ছে কত, 9 7 16 6 হাতে 1 2 একে 3 একে 4 46, 46 আর 25 করলে কত হবে 61 না? দেখো 6 5 না 71 মনে হয়, হ্যাঁ 71। তারপরে হচ্ছে 12 করলে কত হচ্ছে 83, তারপর 93, তারপর 97, তারপরে হচ্ছে কত 100। এইটা সমান হচ্ছে এন। তাহলে এবার বলো এন যে তুমি 100 পেলে, এটা যুগ্ম না অযুগ্ম? এন যেটা আমরা 100 পেলাম সেটা যুগ্ম না অযুগ্ম? না স্যার এটা হচ্ছে যুগ্ম। যুগ্ম হলে তার মধ্যমা বের করা ফর্মুলা কি ছিল? n/2 ও n/2 প্লাস 1 তম পদের গড়। মানে হচ্ছে n/2 মানে কত 51, আর n/2 প্লাস 1 মানে কত, মানে এটা 50, n/2 যেটা n/2 প্লাস 1 মানে কত 51, তাহলে 50 আর 51 তম পদের গড় মানে কত, না তাদের মাঝখানে মান 50 পয়েন্ট সামথিং মানে 5। কিন্তু 50.5 কোথায় এসে ঠেকবে, কোন পরিসংখ্যার ঘরে? দেখো 55 এখানে 46 থেকে 71 এর ঘরে এসছে, মানে এইটা। তাহলে তার মধ্যমা কোনটা বলো তো? এইটা মধ্যমা কোনটা? এইটা। এই জায়গাটাকে আমরা কি ধরি? তাহলে এখানে মধ্যমা হবে, মধ্যমা সমান কত হচ্ছে বলো? মধ্যমা সমান হচ্ছে 64। এখানে ওই ফর্মুলার বসাবো না, কেন না এখানে শ্রেণীর সীমানা নেই তো। এল প্লাস n/2 মাইনাস সিএফ ওইগুলো থাকলে আমরা করতাম, ডাইরেক্ট যেহেতু এটা দেওয়া রয়েছে তাহলে এটাই হচ্ছে তার কি মধ্যমা। তাহলে এখানে 64 হচ্ছে কি ওর মধ্যমা। এবার এখানে আরও কিছু সংখ্যা যোগ করতে হবে, আরও কিছু কলাম যোগ করো, যেটা হচ্ছে এরপরে বের করবে কত স্যার এক্স আই মাইনাস হচ্ছে এম তার মড, তারপরে কি এফ ইন্টু আগের মতো এক্স আই মাইনাস এম। আগের যে শ্রেণীগুলো এতে কালামগুলো ছিল দেখো এই পর্যন্ত বের করেছিলাম, তারপর এইটা আর এইটা ছিল। এখানে সেই রকম এক্স মাইনাস এক্স বার ছিল, যেহেতু মধ্যক বলেছিল, যখন মধ্যমা বলবে তখন সেখানে এম বসে যাবে, আর কিছু নয়, দুটোর মধ্যে পার্থক্য এখানেই। এরপরে মড অফ এক্স আই মাইনাস এম বলেছিল, এক্স আই মাইনাস এম মানে এমটা কত 64, এম আমাদের পেয়ে গেলাম কত 64। তাহলে এক্স আই কোনটা বলো? এইটা, এইটা হচ্ছে এক্স আই, এইটা হচ্ছে কত ছিল এফ আই। তাহলে এক্স আই মানে 60 মাইনাস কত 64, মানে মড যেহেতু রয়েছে তাহলে বলবে 4। 61 করলে কত হবে 3, তারপরে কত হচ্ছে বলো, এখান থেকে বাদ দিলে 3, তারপর 2, আচ্ছা 1 0 1 2 3 4, এটা দেখো 1 2 3 4 পরপর করে। এবার যখন এফ গুণ করবে, দেখো এফ মানে এটা 2 ইন্টু 4 মানে হচ্ছে, তারপরে 3 ইন্টু 0 0 0 ইন্টু 3 বা 3 ইন্টু 0 করলে 0ই হয়, এটা মনে রাখবে, আবার 3 বসাবে না। তারপরে দেখো 15 ইন্টু 2 মানে হচ্ছে 30, তারপরে হচ্ছে 29, তারপর 0 গুণ করলে 0ই চলে আসবে। তারপরে হচ্ছে এই সোজা 0 হলো, এবার 25 থেকে তুমি 0 গুণ করেছো, তারপর হচ্ছে 12, 12 থেকে তুমি কত বাদ দিচ্ছ বলো? 12 এর সঙ্গে গুণ করছি কত 1, তাহলে এটা হচ্ছে কত 12। এরপরে হচ্ছে 10, 10 ইন্টু 2 মানে কত হচ্ছে 20, তারপরে কত হচ্ছে 4 মানে 12, তারপরে কত হচ্ছে 12, এইটা ক্লিয়ার। এবার আমাদের কি লাগবে? সিগমা অফ এইটা, এটা তো পেয়ে গেছি। সিগমা অফ কত হচ্ছে মড অফ, মানে এফ ইন্টু মড অফ এক্স আই মাইনাস হচ্ছে এম, এটা যোগ করলে কত হচ্ছে বলো? দেখো যোগ করো 8 আর 9 মানে 17, 17 18 19 20 21 22 23 3 হাতে কত 2। এবার 2 হলে 2 3 5 6 7 8 9 10 11 12 123। তাহলে তুমি বের করবে মধ্যমা থেকে গড় পার্থক্য। আমরা অতএব দিয়ে যখন গড় পার্থক্য বের করব, গড় পার্থক্য সমান কি হবে তাহলে? সিগমা অফ দিস মানে 123 বাই হচ্ছে কি তার, বাই হচ্ছে তার কি নিচেতে কি থাকবে এন, এন মানে এখানে কত বলো? এন মানে হচ্ছে এটা ক্যাপিটাল এনও লিখতে পারো, অসুবিধা নেই, মানে কত 100। তাহলে এটা কত হচ্ছে বলো তো 100। তাহলে এটা যখন বের করব কত হচ্ছে 1.23, এখান থেকে কত বেরোবে বলো 1.23। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো? ওকে। তাহলে এই দুটো টাইপ ছিল কিন্তু বড় অঙ্ক, এই দুটো থেকেই তোমাদের আসবে, হয় মধ্যমা থেকে গড় পার্থক্য বের করো, না মধ্যক থেকে বের করো, এইরকমই জিনিসগুলো দেবে।
এরপর বলেছে যদি মধ্যক 10 ভেদাঙ্ক 5% হয় তাহলে সম্যক পার্থক্য কত। সেই একই কনসেপ্টে দেখো এখানেও ভেদাঙ্ক কত দেওয়া ছিল না স্যার, আমাদের ভেদাঙ্ক দেওয়া ছিল, মানে ভেদাঙ্কের ফর্মুলা কি হয়, সম্যক পার্থক্য বাই হচ্ছে মধ্যক ইন্টু 100, সম্যক পার্থক্য কত সেটাই চেয়েছে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মধ্যক কত, বাই মধ্যক ইন্টু কত বলো 100%, তাহলে ভেদাঙ্ক মানে কত বলেছে 5%, এখনই করলাম এরকম না একটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেয়েছে মধ্যক মানে 10 ইন্টু 100%, পার্সেন্টেজ কেটে দিলে এসডি সমান কত হচ্ছে 5 ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে এটা কাটলে 0.5 মানে 0.5, এটাই তো হচ্ছে ছোট্ট অঙ্ক। চলো, এই ছিল তাহলে কনসেপ্ট আমাদের। এবার আমরা দেখব কি সম্ভাবনা। অ্যাকচুয়ালি আমাদের এখানে মেন হচ্ছে সম্ভাবনা দেখতে হবে, ওখান থেকে তো ওই দুটো টাইপের মধ্যে যে কোনো একটা দেয়, আর 2 নম্বর চাইলে 2 নম্বরের কোশ্চেনগুলো বই থেকে করে নিতে পারো, অসুবিধা নেই। এবার আমাদের চাইবে কি সম্ভাবনা। সম্ভাবনা থেকে এবার প্রত্যেকটা টাইপের কোশ্চেন রয়েছে দেখবে, সে বললাম বল থেকে শুরু হোক বা তাস থেকে শুরু হোক, ছক্কা বলো, কয়েন বলো, জোড় পড়া বিজোড় পড়া, কোনো সংখ্যার ক্ষেত্রে যুগ্মস্থানীয় অযুগ্মস্থানীয় সবগুলো অঙ্ক রয়েছে। ভালো করে লাস্ট পর্যন্ত ক্লাসটা করবে, কারণ সামনেই হচ্ছে তোমাদের এক্সাম, সম্ভাবনা থেকে না করলে চাপ হয়ে যাবে। ওই কারণে এই চ্যাপ্টারগুলো স্কিপ করবে না, ভালো লাগুক না লাগুক। কারণ আরও একটা প্রবলেম, যেটা তোমরা পারমুটেশন কম্বিনেশন পড়েছো তাহলে তো এটা ভালো লাগার কথা, যেটা প্রবলেম বলছি সেই প্রবলেমটা হচ্ছে ক্লাস 12-এ এই চ্যাপ্টার আবার রয়েছে, তখন কি করবে, তাই না? ওই জন্য এখানে বোঝার চেষ্টা করো, দেখবে সব পারবে। বলেছে একটি থলিতে 5টি কালো, 6টি লাল ও 7টি সাদা বল আছে। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল তোলা হলো, তোলা বলগুলির মধ্যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা কত। এখানে বলো তো একটি থলিতে 5টি কি বল আছে না স্যার, 5টি বল আছে কালো, তাহলে 5টি কালো বল আছে, 6টি কি আছে লাল বল, তাহলে 6টি বল কি আছে, 6টি বল লাল, আর কি দেওয়া রয়েছে বলো, 4টি বল সাদা, তাহলে 4টি বল বলেছে সাদা। এইগুলো তো বুঝতে পেরেছো যে এইগুলো রয়েছে। এবার বলেছে থলি থেকে উদ্দেশ্যহীনভাবে 5টি বল তুলেছে। কটি বল? উদ্দেশ্যহীনভাবে মানে বেছে বেছে নয়, এরকম তুললো গিয়ে 5টা বল তুলে আনলো এমনি র্যান্ডমলি, যেটা 5টা বল তুললো, তাহলে তোলা বলগুলির মধ্যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা বের করতে হলে আমরা কি জানি না স্যার, উপরে থাকে নমুনা বিন্দু বাই হচ্ছে মোট ঘটনা বা নমুনা দেশ, যেটা বলতে পারো। তাহলে এখানে 5টা থেকে এখানে বলো মোট বল কত, এখানে বলো তো মোট বলের সংখ্যা কত, মোট বলের সংখ্যা কত হবে, মোট বলের সংখ্যা এগুলো সব যোগ হয়ে যাবে, দেখো 6 5 11 4 15, মোট বলের সংখ্যা 15, তাহলে 15টা থেকে তুমি র্যান্ডমলি কটা তুলেছো, 5টা, তাহলে এটাই তো নমুনা দেশ। নমুনা দেশ মানে 15টা থেকে আমরা 5টা তুলবো, সেটা কি হবে পার্টিকুলার, সেটা হচ্ছে নমুনা বিন্দু। বাট আমাদের মোট ঘটনা কি ঘটতে পারে, যে বিভিন্ন রকম আসতে পারে, ওই কারণে তুমি নমুনা দেশ লিখতে পারো যে মোট নমুনা দেশ বা মোট ঘটনা সমান তুমি 15টা থেকে 5টা বল তুলছো, মানে 15C5। কম্বিনেশনে আমরা শিখেছিলাম, সমবায়ে শিখেছিলাম, দুটো জিনিস পড়েছিলাম এর আগের সেমিস্টারে, একটা হচ্ছে পারমুটেশন আর একটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশন হচ্ছে বিন্যাস, কম্বিনেশন হচ্ছে কি সমবায়। তাহলে এখানে যেহেতু সমবায় তৈরি হবে, তাহলে 15C5, 15টা থেকে 5টা আমরা তুলছি। এটা ক্যালকুলেটর থাকলে ইজিলি বসিয়ে দিতে, যেহেতু ক্যালকুলেটর দেয় তাহলে করতে থাকো, যেটা হচ্ছে আচ্ছা এটা বসাতে পারবে তোমরা, আমি আর ভাঙছি না 15C5কে। এরপরে আমি এই অবস্থায় রেখে দেবো, তোমরা ওগুলো ভেঙে নেবে, এই নয় যে আমাকে ভাঙতেই হবে এখানে। তাও আমি একটা দুটো বেসিকে দিচ্ছি যে 15 মানে 15C5 মানে 15 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে কত 5 ফ্যাক্টরিয়াল ইন্টু এদের বিয়োগফল 15 - 5 মানে 10 তার ফ্যাক্টরিয়াল, তাহলে উপর থেকে কত হবে 15 কমবে 14 13 12 তারপর 11 ইন্টু কত হচ্ছে 10%, বাই হচ্ছে কত না স্যার, বাই হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল আছে থাক, মানে তাকে ভেঙে দাও, 5 4 3 2 1 লেখার দরকার নেই, লিখে দাও 10 ফ্যাক্টরিয়াল লিখে দিয়েছি। কেন 10 ফ্যাক্টরিয়াল ক্লোজ করেছি, এখানে 10 ফ্যাক্টরিয়াল ছিল, কেটে যাবে, ওই কারণে আর ভাঙলাম না। এরকম যেখানে নিচে দেখতে পাবে তাকে রেখে দেবে। তারপর এবার কাটতে থাকো, 5 3 15 15 পুরো কেটে গেছে, 4 2 আর নেই, তাহলে 4 কাটলে 4 3 কত 12, এবার 2 কেটে দিলে
2 7 14, তাহলে কত বেরোচ্ছে গো? 7 3 21 ইন্টু, মানে 7 3 21 ইন্টু 13 ইন্টু হচ্ছে 11, এরকম কিছু বেরোচ্ছে। রেখে দিলাম, কাটবো পরে। এরপরে নমুনা দেশ বেরোলো, এবার কি বেরোবে? নমুনা বিন্দু। নমুনা বিন্দু বের করতে হলে কি করবে? ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি নমুনা বিন্দু। নমুনা বিন্দু যেটা হচ্ছে মানে যেটা চেয়েছে, কি চেয়েছে বলে, এটা তো মোট ঘটনা 5টা তুলেছিল বলে এটা গুণ করলে যা হবে সেই প্রকারে সে পাবে। কিন্তু এখানে বলেছিল দেখো, তোলা বলগুলির মধ্যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা। তাহলে এ হচ্ছে এমন একটা ধরবো, এ হচ্ছে এমন একটা ঘটনা। এই জিনিসটার আগেও তুমি একটা জিনিস লিখে নিতে পারো, বলবো এ হচ্ছে, এ সমান হচ্ছে কালো, ধরি এ হচ্ছে কালো হওয়ার ঘটনা, মানে কালো বল হওয়ার ঘটনা। কালো বল হওয়ার, কি লিখবে? কালো বল হওয়ার ঘটনা, তাই না? তাহলে হচ্ছে এ হচ্ছে কি? কালো বল হওয়ার ঘটনা। ক্লিয়ার? তাহলে নমুনা বিন্দু কত হবে বলো? কালো বল কটা হবে? 2টি, কিন্তু এখানে কটা কালো বল ছিল? 5টা। তাহলে ওই 5টা কালো বল থেকেই তো 2টো আসবে, অন্যগুলো থেকে তো আসবে না। কারণ কালো বল হবে মানে 5টা কালো বল ছিল, 5টা কালো বলের মধ্যে যে কোনো 2টো আসবে আমাদের। তাহলে 5টা থেকে 2টো নিতে পারবো। সেটা কত প্রকারের? না স্যার 5C2। ওকে, কিন্তু এখানেই শেষ নয়, এখানেই গল্প শেষ নয়। কেন? তুমি 5টা বল তুলেছিলে। কটা বল তুলেছিলে? 5টা। এখানে তুমি কটা বল পেলে? 2টো। তাহলে 5টা বলের মধ্যে বাকি বলগুলো কি হতে পারে? লাল বা সাদা হতে পারে। তুমি 5টা বল তুলেছিলে, বলেছিল 2টো কালো বল হওয়ার সম্ভাবনা বলো। তাহলে তুমি 5টা থেকে টোটাল, এখানে দেখো 15টা বল ছিল টোটাল, এই যে এর মধ্যে আবার 5টা বল কালো ছিল। তুমি 2টো বল কালো হওয়ার সম্ভাবনা চেয়েছিল, তাহলে 5টা থেকে 2টো নিলাম। কালোকে বাদ দিলে বাকি 6 4 কত? 10। 10টা থেকে লাল বল বা সাদা বল আসবে কটা? 5টা ছিল। 5টার মানে 5টা বল তুলেছিলে, তার মধ্যে 2টো তো নিলে কালো, আর বাকি 3টে নেবে কত? মানে 3টে কি বল নেবে? সাদা অথবা কি লাল। তাহলে সেটা কতগুলো রয়েছে বলো? এখানে রয়েছে 10। তাহলে এই 10টা থেকে বাকি 3টা সে নিতে পারবে, 10C3। তাহলে এখানেও ভাঙো, 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 10 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু কত বলো? 7 ফ্যাক্টরিয়াল। সমান হচ্ছে কত? সমান হচ্ছে কত? সমান হচ্ছে দেখো উপরে 5 ইন্টু 4, 3 ফ্যাক্টরিয়াল কেটে গেছে, ইন্টু 2 ইন্টু কত বলো? 2 ইন্টু 10 ফ্যাক্টরিয়াল মানে 10 ইন্টু 9 ইন্টু 8, 7 কেটে গেছে, বাই হচ্ছে 3 ইন্টু কত বলো? 2, 3 ইন্টু কত বলো? 2। তাহলে এবার বলো 3 3 কত? 9, 2 2 4, দেখো এটা কেটে গেছে। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 10 ইন্টু 8 3 কত? 24, এইটা। এবার আমরা লিখব সম্ভাবনা, মানে পি অফ এ মানে কালো বল হওয়ার সম্ভাবনা। তাহলে বলবে কালো বল হওয়ার সম্ভাবনা পি অফ এ সমান কত হচ্ছে? নিচে থাকবে মোট নমুনা দেশ, কত ছিল? 21 ইন্টু 13 ইন্টু হচ্ছে কত? 11, আর ওপরে কত হচ্ছে? নমুনা বিন্দু 5 ইন্টু 10 ইন্টু 24। এবার কিছু কাটবে তো কাটো, না হলে তুমি আবার গুণ করে দেবে। কাটলে কত হবে? 3 7 21, 3 8 24। আই থিঙ্ক আর কিচ্ছু কাটবে না। আর কিছু কাটবে? তাহলে উপরে হচ্ছে 8 5 40, 400, এটা হচ্ছে কত? 91 ইন্টু 11। তাহলে 1 9 10 শূন্য হাতে 1, 9 9 81, 91 ইন্টু 11। তাহলে 91 91 0, সরি 0 বলছি, 1 1 0 10। তাহলে 1 0 0 1 এরকম কিছু বেরোবে একটা। তাহলে নিচে হবে কত? 1 0 0 1। তাহলে এটা হচ্ছে তার সম্ভাবনা। কি না? 2টি বল কালো হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে এটাকে ঠিক করে দেই। দেখো, ক্লিয়ার? নেক্সট এটা বলের অঙ্ক গেল। এর পরে ভালো করে দেখো কি বলেছে। 3টি ছক্কা একযোগে গড়িয়ে দেওয়া হলো। ছক্কা মানে কি? এই যে লুডো ছক্কা যেটা বলে, যে ছক্কা একযোগে তুমি কি করলে? গড়িয়ে দিলে। বলেছে 3টি ছক্কা একযোগে গড়িয়ে দেওয়া হলো। ছক্কা 3টি উপরিতলের সংখ্যা 3টির সমষ্টি 4-এর বেশি হওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করেছে। তাহলে 3টি ছক্কা গড়িয়েছ, হ্যাঁ হ্যাঁ, তাহলে মোট নমুনা বিন্দু কত হয়?
মানে মোট নমুনা দেশ, মোট নমুনা দেশ মানে কি বলো, মোট নমুনা দেশ মানে কি বলতে চাইছি, 3টে ছক্কাকে যদি তুমি গড়িয়ে দাও তাহলে কতগুলো ঘটনা ঘটতে পারে। পাশার ক্ষেত্রে কি ছিল, বা যেটা ছক্কার ক্ষেত্রে কি ছিল, 6n। কেন 6 না, একটা ছক্কাকে ফেলে 1 2 3 4 5 6 এর মধ্যে তো যে কোনো একটা জিনিস আসবে না, 5 6 এগুলোর মধ্যে যে কোনো একটা আসবে। 3বার ফেলেছো ওই জন্য কিউব হবে, কারণ 1 1 1 1 1 2 1 1 3 এরকম করে চলবে, আবার 1 2 1 1 2 2 এরকম করে চলবে। টোটাল হবে কত, 6 কিউব মানে 216টা। তাহলে এখানে নমুনা বিন্দু হচ্ছে কত, 6 কিউব মানে হচ্ছে 216। ওকে, এবার তোমাকে বের করতে হবে নমুনা বিন্দু। কিন্তু এখানে কি বলছে, ছক্কা 3টে উপরিতলের সংখ্যা 3টি সমষ্টি 4-এর বেশি হওয়ার সম্ভাবনা। দেখো 4-এর বেশি তো অনেক হবে, কিন্তু এর সুবিধার জন্য কি করবে, তুমি 4-এর কমটা বের করে নাও, দিয়ে 1 থেকে বাদ দেবে, কারণ টোটাল সম্ভাবনা সর্বদা কি হয়, 1 হয়। আমরা 1 থেকে বাদ দিতে পারবো, কারণ 4-এর সমষ্টি 4-এর কম বা 4, এটা বলেছে 4-এর বেশি, মানে 4-এর কম অথবা 4 এই পর্যন্ত সংখ্যা আমরা কম সংখ্যক পাবো, কিন্তু 4-এর বেশি, যোগফল 4-এর বেশি হওয়ার সম্ভাবনা অনেক পাবে। ওই কারণে তুমি দেখো 3 4 ধরে নিলেই তো তার সঙ্গে যা নাও না কেন হবে 5 6। ওই কারণে আমরা ছোটটা বের করে 1-এর থেকে বিয়োগ করে দেবো। কি বললাম বুঝতে পেরেছো, মানে এখানে বের করতে চাইছি যে সমষ্টি 4-এর কম অথবা 4 হওয়ার সংখ্যা, মানে নমুনা বিন্দু, ওটাই বের করছি। তাহলে উপরিতল 3টি সংখ্যার সমষ্টি, এটা লিখবে 3টি সংখ্যার সমষ্টি, 3টি সংখ্যার সমষ্টি কত বলো, 3টি সংখ্যার সমষ্টি 4 বা 4-এর কম হওয়ার ঘটনা, কম হওয়ার নমুনা বিন্দু, এটা লিখে দাও, কম হওয়ার নমুনা বিন্দু। কম হওয়ার নমুনা বিন্দু কি হবে বলো, এর কম হওয়ার নমুনা বিন্দু কত বলেছে না স্যার, কম হওয়ার নমুনা বিন্দু বলেছে কি কি হতে পারে, 1 1 1 এটা হতে পারে। দেখো 3টে সংখ্যা থাকবে 1 1 1, তারপর যদি নেই আমরা 1 1 2 তাও ঠিক আছে, কিন্তু 1 1 3 নিতে পারবো না, কেন না সেটা হচ্ছে 5। এখানে দেখো 1 1 2 মানে যোগ করলে কত, 4, আমি 4 বা 4-এর কম বলেছিলাম, তাহলে এটা 3 এটা 4। এবার এখানে 1 দিয়ে শেষ হয়ে গেল, এবার আরেকটা করতে পারি 1 2 1, দেখো আরেকটা করতে পারবে কত 2 1 1, আরেকটা করতে পারবে কত 2 1 1, এটা কত করতে পারবে 2 1 1। তাহলে নমুনা বিন্দু বুঝতে পারলে এটা কি ব্যাপার হলো। আর কিছু কি হবে, 2 একবার এখানে এখানে এখানে, না আর কিছু হবে না, 4টে। তাহলে বলবে অতএব যে সমষ্টি 4 বা 4-এর কম হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে নমুনা বিন্দু কটি পেলে তুমি, 4টি। তাহলে 4 অথবা 4-এর কম হওয়ার সম্ভাবনা, 4 অথবা 4-এর কম হওয়ার সম্ভাবনা, 4 অথবা 4-এর কম হওয়ার সম্ভাবনা কত হচ্ছে বলো, না স্যার নিচে ছিল 216, উপরে হচ্ছে কত 4টে মাত্র, কিন্তু এটাই চাইনি, আমাদের ছিল 4-এর বেশি হওয়ার সম্ভাবনা। 1 থেকে বাদ দেবো, আগে এটা বের করে নিই। তাহলে এটা 4-এ কাটবে, দেখো 4 5-এ 20, 4 4-এ 16, তাহলে 1 কত বলো 54, কত হচ্ছে 1/54। ক্লিয়ার। তাহলে 4 অথবা 4-এর কম হওয়ার সম্ভাবনা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বলেছিল সমষ্টি 4-এর বেশি হওয়ার সম্ভাবনা করো, তাহলে টোটাল 1 থেকে এটা বাদ দিয়ে দাও। তাহলে বলবে যে উপরিতলের সংখ্যা 3টির, অতএব উপরিতলের সংখ্যা 3টি, উপরিতলের সংখ্যা 3টির যোগফল 4-এর বেশি হওয়ার সম্ভাবনা, 4-এর বেশি হওয়ার সম্ভাবনা কত হবে বলো, 4 ও 4-এর বেশি হওয়ার সম্ভাবনা সমান হচ্ছে 1 - 1 কত 54। তাহলে সরল করলে 53 কত হচ্ছে বলো 54। ক্লিয়ার, কত হচ্ছে বলো 53 কত
54। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে দেখি। তাহলে ছক্কা হলো আমাদের। ফার্স্টে আমরা কি দেখলাম বলের, তারপরে কি ছিল ছক্কার, তারপরে এইরকম অঙ্কগুলো দিতে পারে, একটা দুটো দেখবো আমরা, মানে প্রবাবিলিটি দিয়ে। এখানে দেখো দুটি ঘটনা এরূপ যে এখানে কি কি দেওয়া রয়েছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত দেওয়া রয়েছে বলো, 3/4। আবার তাদের ইন্টারসেকশনও দেওয়া রয়েছে, পি অফ কত বলেছে, এ ইন্টারসেকশন অফ বি সমান কত বলেছে, 1/4। পি অফ এ বার মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কত বলেছে, 2/3। তাহলে বলো তো কমপ্লিমেন্ট মানে কি? না স্যার কমপ্লিমেন্ট মানে এ তে থাকবে না, এইটা বোঝায়। মানে হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ কি, পি অফ এ। তাহলে এটা কমপ্লিমেন্ট বের করা মানে কত, মানে পি অফ এ যখন বের করবে তখন হচ্ছে 1 থেকে তুমি তার কমপ্লিমেন্টটা বাদ দিয়ে দাও, তবেই তাহলে পি অফ এ বেরিয়ে আসবে। তাহলে 1 মাইনাস 2/3 সমান 1/3, এর কনসেপ্টে আমরা পড়েছিলাম। মানে হচ্ছে কি, এইরকম যদি একটা সেট থাকে ইউনিভার্সাল সেট, এটা যদি এ থাকে, এইটা বাদে বাইরে ইউনিভার্সাল সেটে যেটা থাকবে তাকে কমপ্লিমেন্ট বলা হতো, পুরোটার সম্ভাবনা এক হয়। ওই জন্য পি অফ এ মানে কি হচ্ছে 1 মাইনাস তার কমপ্লিমেন্ট। আবার পি অফ এ কমপ্লিমেন্ট মানেও হচ্ছে 1 মাইনাস পি অফ এ। আমরা ওই জন্য পি অফ এ পেয়ে গেলাম। কিন্তু আমাদের বলেছিল কি, চেয়েছিল কি সেইটাতে এবার হিট করো। এখানে চেয়েছিল কি না, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি, এই জিনিসটা চেয়েছিল। যেটা চাইবে সেখানে হিট করবে। এবার বলেছিল আমাদের কি, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি। তাহলে বলো পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি মানে কি, না স্যার পি অফ এ মাইনাস তাদের ইন্টারসেকশন, সরি পি অফ বি মাইনাস তাদের ইন্টারসেকশন, কারণ বিতে থাকবে আর কমপ্লিমেন্টে থাকবে। মানে কি, তুমি একটা জিনিস শোনো, এটা মানে বোঝা এরকম, ভালো করে শোনো। এখানে দেখো এইটা, এটাকে ধরলাম এ, এখানে বি, পি অফ বিতে থাকবে আর তাদের কমপ্লিমেন্টে থাকবে। বিতে থাকা মানে কোনটা, এটা পুরোটা, এটা পুরোটা। কিন্তু কমপ্লিমেন্টে থাকা মানে কি বলতো, এ কমপ্লিমেন্ট মানে এ থাকবে না তার বাইরে, এ থাকবে না তার বাইরে, এইরকম ভালো করে দেখবে এই অংশগুলো, এই অংশগুলো। তাহলে এই অংশটা এ তাহলে নেবে না, তাহলে এই যে অর্ধ চাঁদের মতন যেটা হয় সেটা মানে বিতে থাকবে। কোন অংশটা আরেকবার লাল করে দিচ্ছি দেখো, এই অংশটা, এই অংশটা, এই অংশটা ভেতরে যাবে না, ইন্টারসেকশন পোর্শনটা যাবে না, এই দিকে যাবে, তাই না? মানে হচ্ছে কি পি অফ বি, পি অফ বি মাইনাস হচ্ছে পি অফ কত, এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে কি করবে, এটা মানে হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমাদের এ ইন্টারসেকশন বি তো দেওয়া রয়েছে, এই যে পি অফ বিটা বের করতে হবে। পি অফ বির জন্য এখানে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, পি অফ এ ইউনিয়ন বি সমান কি ছিল, ওই একই। যখন তুমি মানে দুটো এ পৃথক নয়, দুটো ঘটনা আলাদা নয়, একে অপরের সম্পর্কিত যখন থাকবে, তখন জন্য পি এ ইউনিয়ন বি সমান কি ছিল আমাদের, না স্যার পি অফ এ প্লাস ছিল কত, পি অফ বি মাইনাস ছিল পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ কত বলো, এ ইন্টারসেকশন বি। তাহলে পি অফ এ মানে কত, পি অফ এ মানে 1/3 প্লাস পি অফ বি মানে কত, চেয়েছে পি অফ বি কে, মাইনাস করবে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কত, পি অফ এ ইন্টারসেকশন বি মানে 1/4। তাহলে এখান থেকে তুমি সরল করে নাও। এখান থেকে সরল করলে কি হবে বলো, পি অফ এ ইউনিয়ন বি এর মান কত, 3/4। তাহলে এখানেও 3/4 বসিয়ে দাও। তাহলে এখানে 3/4 মাইনাস প্লাস 1/4 মাইনাস 1/3 সমান হচ্ছে পি অফ বি। তাহলে দ্যাট ইমপ্লাইজ পি অফ বি সমান হচ্ছে কত, এদের এলসিএম কত হচ্ছে 12। দেখো 4 4 3 মানে তার এলসিএম কত হচ্ছে 12। এটা দেখো 4 এটা তো বুঝতে পেরে যাচ্ছ যে 4 3/4 1/4 মানে 4/4 মানে 1 মাইনাস 1/3। তাহলে একটু ডাইরেক্ট করে দাও না, 1 মাইনাস 1/3 মানে 2/3। তাহলে কত হচ্ছে 2 কত বলো 3, এটা। তাহলে পি অফ বি সমান কত বেরোচ্ছে 2/3। তাহলে এটা হচ্ছে 2/3 মাইনাস হচ্ছে তাদের ইন্টারসেকশন মানে হচ্ছে 1/4। তাহলে সমান এলসিএম হচ্ছে কত 12, এটা 2/3, এটা হচ্ছে 2/3। তাহলে 12 3 4 12 4 2 8 4 3 12 3 মানে 5 কত হচ্ছে বলো 12।
এটা কত হচ্ছে তাহলে 5 বাই কত 12। ক্লিয়ার? ঠিক করলে তো? আরেকবার দেখে নাও। পি অফ এ ইউনিয়ন বি মানে 3/4, পি অফ এ ইন্টারসেকশন বি মানে 1/4, পি অফ এ কমপ্লিমেন্ট মানে 1/3, পি অফ এ কমপ্লিমেন্ট মানে 2/3, এটা 1/3, ঠিক আছে। পি অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইউনিয়ন বি 3/4 সমান 1/4 পি মাইনাস পি অফ 1/3, হ্যাঁ, পি অফ বি মাইনাস হচ্ছে 1/4, একদিকে নিয়ে নাও 3/4 প্লাস 1/4 মানে 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 2/3, ঠিক আছে। এ ইন্টারসেকশন পি অফ বি মানে কত, পি অফ বি মানে হচ্ছে এই 2/3 পেলে মাইনাস তাদের ইন্টারসেকশন 1/4, 12, 8 মাইনাস 3, 5/12, ঠিক আছে। এটাই তাহলে অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে দেখি আমরা। এবার দুটি ঝোঁকশূন্য ছক্কাকে একসঙ্গে চালনা করলে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা জিজ্ঞেস করেছে। ছক্কা দিয়ে একটা দেখেছিলাম এক্ষুনি, সমষ্টি দিয়ে, এটা হচ্ছে তাদের গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে দুটি ছক্কা ফেলছে মানে মোট নমুনা বিন্দু কত বলো, মোট নমুনা দেশ বলো। নমুনা দেশ সমান কত, দুটি ছক্কা মানে 6 মানে হচ্ছে 36। এবার নমুনা বিন্দুগুলো বের করবে, কিন্তু নমুনা বিন্দু বের করতে হলে একটা ভালো জিনিস শোনো, দুটি সংখ্যার গুণফল কত বলেছে। দেখো তোমাকে এই জিনিসটা বলি, 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, এইটা। এবার যুগ্ম হবে কখন দেখো, 1 1 এ 1, 1 2 এ 2, 1 3 এ 3, 1 4 এ 4, 1 5 এ 5, 1 6 6। আচ্ছা বলো তো যুগ্ম কখন এলো? না, যুগ্ম এইরকমই এসছে যখন তুমি অযুগ্ম স্থানীয় সংখ্যার সঙ্গে অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো নিচ্ছ, তবেই যুগ্ম আসছে দেখো। কিন্তু জোড়ের ক্ষেত্রে তুমি যে সংখ্যা নাও না কেন সে সবসময় জন্য জোড় দেখাবে, 2 1 এ 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8। জোড়ের সঙ্গে তুমি যা সংখ্যা নাও না কেন ওখানে ভ্যারি করবে না যে যুগ্ম না অযুগ্ম দেখাবে, সবই যুগ্ম দেখাবে। এবার আবার মানে আবার আসবে কখন, কখন আবার দেখতে পাবো আমরা সংখ্যা অযুগ্ম যুগ্ম সংখ্যা, এর জন্য যুগ্ম। এবার অযুগ্ম পাবো দেখো এটার জন্য, এটার জন্য, এটার জন্য। মানে আমি এখানে বলতে চাইছি যুগ্ম চেয়েছি আমি অযুগ্মগুলো বের করে নেবো, কারণ অযুগ্ম বের করা এখানে সহজ, যুগ্ম বের করতে হলে অনেক লাগছে। দেখো 2 এর জন্য নাহলে তুমি বের করতে পারো, 2 এর জন্য সবগুলো 6টা, 1 এর জন্য হচ্ছে 3টে, 2 এর জন্য কটা 6টা, 3 এর জন্য 3টে, 4 এর জন্য পুরো 6টাই পাবে, 5 এর জন্য 3টে, 6 এর জন্য পুরো 6টা, এতগুলো পাবে নমুনা বিন্দু। সেটাও লিখতে পারো, লিখে নাও, একই জিনিস। না হলে তুমি অযুগ্ম বের করে 1 থেকে বিয়োগ করে দিবে, যেটা ইচ্ছা তোমার। যদি যুগ্ম লিখতে চাও নমুনা বিন্দু তাহলে কত হচ্ছে বলো, তাহলে নমুনা বিন্দুগুলো কি কি হচ্ছে, 1 এর সঙ্গে 1 2 1 4 1 6, দেখো এরকম বেরোচ্ছে। 2 এর সঙ্গে সব বেরোবে, 2 1 2 2 2 3 2 4, এত কিছু লেখা সম্ভব নয়। ওই কারণে মোট নমুনা বিন্দু যদি লিখতে চাও তাহলে আমাদের এত কোনগুলো আছে নমুনা বিন্দু লাগবে না, তো আমাদের মোট নমুনা বিন্দু লাগবে। তাহলে এখানে দেখো যোগ করে নাও, 6 3 18, 3 3 9, দেখো 6 3 9, 6 আর 3 9, 9 3 27। তাহলে আমরা কটা পয়েন্ট পাচ্ছি, নমুনা বিন্দু 27টি। তাহলে বলবে প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল যুগ্ম হওয়ার সম্ভাবনা। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব প্রাপ্ত অঙ্ক দুটির সম্ভাবনা, প্রাপ্ত অঙ্ক দুটির প্রাপ্ত অঙ্ক দুটির গুণফল, যুগ্ম হওয়ার সম্ভাবনা, যুগ্ম হওয়ার সম্ভাবনা কত বলো না স্যার, নিচে হচ্ছে 36, উপরে হচ্ছে 27, তাহলে হচ্ছে কত, 9 3 27, 9 4 36, তাহলে হচ্ছে 3/4, কত হচ্ছে বলো, 3/4। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো, এটা কিছুই ছিল না, সহজ জিনিস। এবার দেখো এইরকম অঙ্কগুলো দিতে পারে যে আর্টিকেল শব্দর অক্ষরগুলিকে এক সারিতে পরপর সাজিয়ে রাখা হলো। এবার বলেছে স্বরবর্ণ 3টি পাশাপাশি থাকার সম্ভাবনা নির্ণয় করো, স্বরবর্ণ 3টি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা নির্ণয় করো।
এবার বলো এই যে আর্টিকেল ভাষাটা বললাম, এই আর্টিকেলের মধ্যে কটা শব্দ রয়েছে, কটা লেটার রয়েছে? ARTICLE, আর্টিকেলের মধ্যে মোট কতটি লেটার রয়েছে? না 7টি লেটার। বলেছে এগুলিকে এক সারিতে পরপর সাজালে বলেছিল, মানে এদের নিজেদের মধ্যে চেঞ্জ করতে পারবে কত প্রকারে? 7 ফ্যাক্টরিয়াল, কারণ 7টা সংখ্যা কোনো যুগ্ম নেই, মানে কোনো যুগ্ম বলতে রিপিট নেই মানে হচ্ছে কি তারা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে? 7 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে নমুনা দেশ কত হবে বলো? মোট নমুনা দেশ কত হচ্ছে বলো? না স্যার মোট নমুনা দেশ হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। এটা তো ক্লিয়ার যে মোট নমুনা দেশ আমরা পেলাম। এরপরে কি বলেছে? এতে স্বরবর্ণ 3টি, স্বরবর্ণ মানে কি? ভাওয়েল। ভাওয়েল কোনগুলো? এখানে কি কি রয়েছে বলো? স্বরবর্ণ 3টি হলো, স্বরবর্ণ 3টি হলো কোনগুলো বলো? স্বরবর্ণ কোনগুলো? এ হবে একটা, আই হচ্ছে, আর ই হচ্ছে। এদেরকে বলেছে 3টি পাশাপাশি থাকার সম্ভাবনা। এবার একটা জিনিস আসো, ভালো করে শোনো, বোঝো এটা। কটা সংখ্যা ছিল? 7টা। 1 2 3 4 5 6 7, 7টা প্লেস তৈরি করলাম আমরা। এবার বলো স্বরবর্ণ 3টি একসঙ্গে থাকবে বলেছে মানে কি? এ আই ই অথবা আই এ ই বা ই এ আই, এরকম করে যা থাক না কেন তারা যেন একসঙ্গে থাকে। তুমি বলো তারা যেখানে বসবে এ আই ই, এরা চেঞ্জ হয়ে হয়ে বসতে পারে, কিন্তু এরা একটা বান্ডিল হয়ে বসবে। তাহলে সবসময়ের জন্য দেখবে এই 3টে প্লেস, যে কোনো 3টে প্লেস ও কি করলো? ব্লক করে দিল। ওখানে আর চেঞ্জ হতে পারবে না, ওরা নিজেদের মধ্যে চেঞ্জ হোক, কিন্তু এই 3টে প্লেসের মধ্যে অন্য কেউ আসতে পারে না, বা এই 3টে, যে কোনো 3টের মধ্যে এই 3জনই বসবে পরপর করে, অন্য কেউ বসবে না। এটা ক্লিয়ার? এবার বলো বাকি কটা সংখ্যা হচ্ছে? 4টে। তাহলে 4টে সংখ্যা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে? 4 ফ্যাক্টরিয়াল। আর এই 3টে সংখ্যা এ আই ই, সেখানে আই এ ই, ই এ আই, এরকম করে তারা নিজেদের মধ্যে চিৎকার করবে কত প্রকারে? মানে ঝগড়া করবে কত প্রকারে? 3 ফ্যাক্টরিয়াল, মানে নিজেদের মধ্যে পরিবর্তন হতে পারবে কত প্রকারে? 3 ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে এখানে বলবে যে স্বরবর্ণ 3টি পাশাপাশি থাকলে মোট নমুনা বিন্দু। কি বলবো আমরা? যে স্বরবর্ণ 3টি পাশাপাশি থাকার ঘটনা, পাশাপাশি থাকার কি বলবে? ঘটনা। পাশাপাশি থাকার ঘটনা কত বলো? কি বললাম না, এই 3টে, মানে 3টে একটা জায়গায় ধরে নিল, আর বাকি 4টে জায়গায় 4টে সংখ্যা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে? না স্যার 4 ফ্যাক্টরিয়াল। এবার ইনটু এই 3টে সংখ্যা যেখানে বসুক না কেন তারা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাই হচ্ছে ইকুয়ালস টু, তুমি বের করে নিতে পারো কত হচ্ছে বলো? আচ্ছা থাক, এটা থাক। এবার তুমি এর ক্ষেত্রে সম্ভাবনা বের করো। তাহলে এর ক্ষেত্রে স্বরবর্ণ 3টি পাশাপাশি থাকার সম্ভাবনা সমান কত বলো? না স্যার মোট নমুনা বিন্দু মানে এইটা 4 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে কত? নিচে ছিল কি? মোট ঘটনা কত ছিল? 7 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটলে কত হবে? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 3 ইন্টু 2 বাই হচ্ছে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু কত? 4 ফ্যাক্টরিয়াল। কেন রাখলাম না? এটার সঙ্গে এটা কেটে দেবো। এবার 3 2 6, এটা কেটে যাচ্ছে 1 বাই কত বলো? 35। 1 বাই কত বেরোচ্ছে তাহলে আমাদের? 35। এটা কি? স্বরবর্ণ 3টি একসঙ্গে থাকার সম্ভাবনা। এরপরে আরও একটা ঘটনা বলেছে, যেটা হচ্ছে স্বরবর্ণ 3টি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা। আচ্ছা কটা সংস্থান ছিল এবার? এটা বলো। এবার আসো এদের বিতে কি বলেছিলাম? স্বরবর্ণ 3টি কি বলেছে? যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা। এবার কটা স্থান ছিল? 1 2 3 4 5 6 7, কটা সংখ্যা ছিল? 7টে, মানে 7টা লেটার অক্ষর লেটার ছিল, তাহলে 7টা পজিশনে তারা বসতে পারবে, 7টা পজিশনে। কিন্তু এখানে বলেছে দেখো যে স্বরবর্ণ 3টি পেয়েছিলে কোনগুলো? এ আই ই, এই 3টে স্বরবর্ণ 3টে কুই যুগ্ম স্থানে বসবে। এখানে যুগ্মস্থান কোনগুলো? দেখো 2 4 6, এই প্লেসগুলো তো যুগ্মস্থান না, আর বাকিগুলো কি? অযুগ্ম স্থান। এইগুলোর মধ্যে বসতে পারবে কি? কে বসতে পারবে এখানে? না স্যার এগুলোর মধ্যে বসতে পারবে এ অথবা আই অথবা ই, ই আই। আমি এই জিনিসটা লিখলাম, এরা নিজেদের মধ্যে চেঞ্জ হয়ে বসতে পারে, কিন্তু তারা যেন যুগ্ম স্থানে বসে। বাকি কটা প্লেস পড়ে থাকছে গো? 4টে প্লেস। তাহলে 4টে প্লেসের মধ্যে তারা নিজেদের মধ্যে চিৎকার করবে কত প্রকারে? 4 ফ্যাক্টরিয়াল। মানে বাকি যে 3টে কনসোনেন্ট যেগুলো রয়েছে, ব্যঞ্জন বর্ণ যেগুলো রয়েছে, ব্যঞ্জন বর্ণগুলো 4টে প্লেসের মধ্যে এদিক সেদিক করে বসতে পারবে কত প্রকারে? না 4 ফ্যাক্টরিয়াল প্রকারে।
বাট যে যুগ্ম স্থানে বসে আছে এ ই আই, তারা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে? 3 ফ্যাক্টরিয়াল, কারণ তিনটে প্লেস, তিনজন, কত প্রকারে চেঞ্জ হতে পারবে? 3 প্রকারে, মানে 3 ফ্যাক্টরিয়ালে প্রকার, 3 প্রকারে নয় 3 ফ্যাক্টরিয়াল, 6 প্রকারে চেঞ্জ হতে পারবে। তাহলে এটা হচ্ছে কত? 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 2-এর দাগে যে অঙ্কটা ছিল, অর্থাৎ স্বরবর্ণ 3টি যুগ্ম স্থানে থাকার ঘটনা কত? না দিস। তাহলে ওটাই লিখে নাও, যে স্বরবর্ণ 3টি যুগ্ম স্থানে, স্বরবর্ণ 3টি যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা, যুগ্ম স্থানে থাকার সম্ভাবনা কত হবে বলো? 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে মোট কত? 7 ফ্যাক্টরিয়াল। এটাও তো সেই 3 ইন্টু 4, 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, একই জিনিস, মানে এটাও অ্যান্সার দেখাবে কত? 1/35। তাহলে দুটোর অ্যান্সার কি হচ্ছে? সেম দেখাবে। ক্লিয়ার? চলো এরপরে নেক্সট কি রয়েছে দেখি। বলেছে যথেচ্ছভাবে নির্বাচিত কোনো অধিবর্ষে, মানে লিপিয়ারে 53টি রবিবার থাকার সম্ভাবনা বলো। সেটা অধিবর্ষ হতে পারে, তারপর লিপিয়ার হতে পারে, নন লিপিয়ার হতে পারে, বা অধিবর্ষ নয় এরকম কিছু হতে পারে। এবার বলো লিপিয়ার যে ইয়ার, লিপ ইয়ার, এতে পুরো বছরটা কত সাল, কত দিনের? না স্যার 366 দিনের। কত দিনের বলো? 366 দিনের। লিপিয়ারটা হচ্ছে কত? 366 দিনের, কারণ ওখানে ফেব্রুয়ারি মাসে একদিন যোগ হয়। এবার বলো এই 366 দিন মানে কি? 366 দিন মানে 7 দিয়ে ভাগ করো, দেখবে কি হচ্ছে? 52 সপ্তাহ। 52 সপ্তাহ, আর এক্সট্রা কত দিন থাকছে? 2 দিন। 7 দিয়ে ভাগ করলে দেখো 366কে তুমি কত দিয়ে ভাগ করবে? 7 দিয়ে। 7 5 কত? 35। এখানে 16 হলে 7 2 কত? 14। তাহলে 2। তাহলে 52 সপ্তাহ আর 2 দিন এক্সট্রা থাকছে। এই 2 দিন কি হতে পারে? যে বলবে অতিরিক্ত 2 দিন, অতিরিক্ত 2 দিন হবে। এই অতিরিক্ত 2 দিন কি কি হতে পারে বলো? এই অতিরিক্ত 2 দিন তোমার কাছে কি কি হতে পারে? না স্যার এই অতিরিক্ত 2 দিন হতে পারে রবিবার সোমবার, রবি আর কি হতে পারে? সোম। অথবা ধরো 52 সপ্তাহ যেটা হয়েছিল না, 52 সপ্তাহের লাস্ট দিন হচ্ছে ধরো শনিবার, তাহলে তুমি বাকি এক্সট্রা 2 দিন কি হতে পারে? রবিবার সোমবার। অথবা ধরলাম লাস্ট দিন রবিবার, কোন কত দিন, মানে কোনটা হবে লাস্ট সপ্তাহের লাস্ট দিন সেটা তো আমরা জানি না, 52 সপ্তাহের লাস্ট দিন কোনটা হবে জানি না। ওই কারণ বাকি দুটো দিন কি কি হতে পারে? রবিবার সোমবার হতে পারে। অথবা কি হতে পারে? রবিবারে যদি শেষ হয় সোমবার মঙ্গলবার হতে পারে, যদি সোমবারে শেষ হয় মঙ্গলবার বুধবার হতে পারে। এইভাবে আমরা করলে রবি সোম করতে পারি, তারপর কি করব? সোমবার আর কি বলো? মঙ্গলবার। অথবা কি হবে বলো? অথবা কি হবে? মঙ্গল আর হচ্ছে বুধ। অথবা হচ্ছে কত? বুধ বৃহস্পতি। অথবা কি হচ্ছে? বৃহস্পতি শুক্র, এরকম করে। তারপরে কি হতে পারে? শুক্র অথবা শনি। তারপরে কি হতে পারে? শনি অথবা রবি। এবার রবি আর সোম বলবে না, কারণ সেটা লিখে নিয়েছি। দেখো রবি সোম থেকে শুরু হয়েছিল, শনি রবি। এবার তোমাকে কি বলেছিল? এটা কটা পেয়ার পেলে বলো তো? তুমি কটা পেয়ার পেলে এখানে? 1 2 3 4 5 6 7, 7টা পেয়ার পেলে। তার মধ্যে রবিবার কবার এসছে দেখো, রবিবার আসার সম্ভাবনা বলেছিল, যে কোনো বার বলতে পারে। এখানে দেখো রবিবারের কথা কবার বলেছে, এখানে একটা রবিবার বলেছে, এখানে একটা রবিবার বলেছে। এই 7টা জোড়ার মধ্যে রবিবার কবার আসতে পারে? দুটো। তাহলে যখনই তুমি বের করবে যে 53টি রবিবার হওয়ার সম্ভাবনা, মানে 52টা তো ওখানে কমপ্লিট হয়েছে, এখানে দুটো হচ্ছে। কটা হচ্ছে? দুটো। কটা জোড়ার মধ্যে? 7টার মধ্যে। তাহলে এটাই তার সম্ভাবনা যে 7টার মধ্যে দুটো আসবে, বাকিগুলো ছেড়ে দাও, কারণ বাকিগুলো যা নেবে না কি কেটে যাবে। তাহলে এখানে বলবে 53টি, এই লাস্টের এই জিনিসটার উপরে আমরা ডিপেন্ড করে সম্ভাবনা বের করব। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 53টি রবিবার, 53টি রবিবার হওয়ার সম্ভাবনা। 53টি রবিবার হওয়ার সম্ভাবনা কত বলো? না স্যার নিচে টোটাল 7টা পেয়ার থাকছে, তার মধ্যে 2বার আসছে, তাহলে 2/7। এটা হচ্ছে লিপিয়ার। নন লিপিয়ার হলে কত? 1/7, কারণ এক্সট্রা একদিন থাকবে, সেটা রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে 7 দিনের মধ্যে একদিন হতে পারে, ওই কারণে ওই পোর্শনটাই হচ্ছে তার সম্ভাবনা, অর্থাৎ 1/7। ওকে, চলো নেক্সট কি বলেছে।
এখানে আরও একটা জিনিস বলেছে দেখো, ওই যে প্রবাবিলিটি দিয়ে যেটা বলেছিলাম, এখানে বলেছে পি অফ এ মাইনাস বি, মানে কি এতে থাকবে বিতে থাকবে না, এইরকম সম্ভাবনা কত 1/4। পি অফ এ কত বলো না স্যার, পি অফ এ সমান 1/2। পি অফ বি কত বলো না স্যার, পি অফ বি সমান 1/3। তাহলে এ বি ঘটনা দুটির মধ্যে কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা, কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা মানে কি না, পি অফ বি ঘটবে এ ঘটবে না, পি অফ এ মাইনাস বি, এটা পি অফ বি মাইনাস এ মানে পি অফ বি ঘটবে এ ঘটবে না, মানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি মাইনাস হচ্ছে পি অফ কত বলো এ ইন্টারসেকশন বি, এখানে যেটা করেছিলাম এরকমই, পি অফ বি মাইনাস হচ্ছে তাদের ইন্টারসেকশন, মানে এ ঘটছে না মানে ইন্টারসেকশন পোর্শনটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এখান থেকে তুমি বের করবে কত, পি অফ বি তো জানো 1/3, তাহলে 1/3 লিখে নাও, কিন্তু তাদের ইন্টারসেকশন পোর্শনটা এখানে দেওয়া নেই, সেটাই বের করবে। তাহলে বের করতে হলে এইটা থেকে আসো, পি অফ কি বলেছে এ মাইনাস বি, পি অফ এ মাইনাস বি মানে কি না স্যার, পি অফ এ তে থাকবে কিন্তু তাদের ইন্টারসেকশনে থাকবে না, মানে এ ইন্টারসেকশন অফ বি। তাহলে পি অফ এ মাইনাস বির ভ্যালু কত 1/4 প্লাস নয় ইকুয়ালস টু কত হচ্ছে পি অফ এ মানে 1/2 মাইনাস পি অফ কত বলো এ ইন্টারসেকশন বি। এই মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেফট হ্যান্ড সাইডে নিয়ে নাও, তাহলে এটা কত হয়ে যাবে, পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 1/2, এটা ওইদিকে গেলে মাইনাস 1/4 সমান হচ্ছে কত 1/4। দেখো তাহলে এটা হচ্ছে 1/4, তাহলে মাইনাস কত করে দেবে 1/4, তাহলে হচ্ছে 1/12, কত হচ্ছে তাহলে বলো 1/12। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে, দুটি ঝোঁকশূন্য পাশা একসঙ্গে গড়িয়ে দেওয়া প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি স্বাদ হওয়ার প্রতিকূলের সুযোগ, এই জিনিসগুলো ভালো করে দেখো, অনুকূল প্রতিকূল তার সুযোগ, সম্ভাবনা নয় সুযোগ বলেছে, এই যে সুযোগ, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে বলো একটা কি বলেছিল প্রথমে, যে দুটি ঝোঁকশূন্য পাশা গড়িয়ে দেওয়া হলো, তাহলে মোট নমুনা বিন্দু কত হবে, দুটো পাশা মানে 6 × 6 মানে 36 মানে 6 স্কোয়ার, তাহলে মোট নমুনা দেশ বা মোট নমুনা দেশ, অথবা এরকম লিখতে পারো দুটি পাশা একসঙ্গে গড়ালে মোট ঘটনা ঘটবে সমান 6 × 6 মানে 36, এগুলো লিখতে পারো। মোট নমুনা দেশ কত বলো না স্যার 6 স্কোয়ার মানে 36। এবার গড়িয়ে দেওয়া হলো পাশা দুটি প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি স্বাদ হওয়া, তাহলে নমুনা বিন্দু কত, যে অঙ্ক দুটি সমষ্টি স্বাদ হওয়ার ঘটনা, এটা লিখতে পারো। অঙ্ক দুটি মানে সেটা নমুনা বিন্দু, অঙ্ক দুটির সমষ্টি স্বাদ হওয়ার ঘটনা, স্বাদ হওয়ার ঘটনা কত বলো, প্রথমে কি হবে 1 হলে কত 6 নিতে পারো, কারণ 1 আর 6 হচ্ছে 7, তারপরে হচ্ছে 2 নিলে কত নিতে পারি আমরা 5, 2 নিলে কত নিতে পারি বলো 5, 3 নিলে কত নিতে পারি 4, তারপর 4 নিলে কত নেবে 3, 5 নিলে কত নেবে 2, 6 নিলে কত হবে বলো তো 1। দেখো এগুলো সবগুলো যোগ করলে তাদের সমষ্টি কত হচ্ছে বলো, মানে যোগফল কত হচ্ছে 7। তাহলে এখানে মোট নমুনা বিন্দু পেলে কত বলো 1 2 3 4 5 6, মোট নমুনা বিন্দু আমরা পেলাম কটা 6টা, কিন্তু মোট নমুনা দেশ কটা পেয়েছিলাম 36। তাহলে বলো এবার স্বাদ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রাপ্ত অঙ্ক দুটি সমষ্টি স্বাদ হওয়ার সম্ভাবনা যখন আমরা বের করব তখন কত হবে বলো তো, উপরে 6 কত 36, তাহলে হচ্ছে কত 6 6 36 মানে 1 কত হচ্ছে 6, 1 কত বলো 6। কিন্তু এটা হচ্ছে অনুকূল, মানে স্বাদ হওয়ার সম্ভাবনা অনুকূল, কিন্তু আমাকে প্রতিকূলের সুযোগ বের করতে বলেছিল, মানে এটা যদি a/b হয়, এটা অনুকূল ছিল এটা প্রতিকূল ছিল, যখনই তুমি করবে তখন কত হবে বলো তো না স্যার, এদের বি মাইনাস এ, ভালো করে শুনবে, বি মাইনাস এ ইস টু হয় কি, কারণ প্রতিকূলটা প্রথমে থাকবে কিন্তু সেটা বিয়োগ হয়ে, মানে 6টার মধ্যে একটা যদি অনুকূল হয় প্রতিকূল কটা হবে 5টা, তাহলে 5, ওই জন্য দেখো এটা হচ্ছে কত 6 - 1 মানে 5 ইস টু অনুকূল কত 1, 1/6 মানে অনুকূলে 1 হলে প্রতিকূলে কত 5, তাহলে প্রতিকূলের সুযোগ বলেছে মানে 5:1 এরকমই। তাহলে বলবে অতএব সমষ্টি স্বাদ হওয়ার প্রতিকূলের সুযোগ, অনুকূলের সুযোগ বলে 1:5 বলতে,
প্রতিকূলে বলেছে মানে 5:1। দেখো অনুকূলের 1, তাহলে প্রতিকূল কত হবে 6 - 1 মানেই তো 5, এটাই তো B-A:2A এইরকম। প্রতিকূলের সুযোগ আমরা এতে পড়েছিলাম, এটা কোথায়, পারমুটেশন কম্বিনেশনের সুযোগ হচ্ছে কত 6 - 1:1 সমান হচ্ছে 5:1। ক্লিয়ার? এই সুযোগারি করতে পারবে। চলো নেক্সট কি বলেছে দেখি আমরা। বলেছে রমেশ নামের অক্ষরগুলি যথেচ্ছভাবে সাজানো হয়, তবে এ ও ই অক্ষরগুলির মাঝে ঠিক 3টি অক্ষর থাকার সম্ভাবনা। আগে বলো রমেশ যে নামটা ছিল RAMESH, RAMESH, কটা অক্ষর রয়েছে গো? 6টি। কটি রয়েছে এখানে? 6টি। এবার এর মাঝে অক্ষরগুলির মাঝে ঠিক 3টি অক্ষর থাকার সম্ভাবনা। ভালো করে দেখো, 1 2 3 4 5 6, কটা প্লেস? 6টা প্লেস। সেরকম করে আবার একটা নিয়ে নাও, 1 2 3 4 5 6, আবার একটা নিয়ে নাও 1 2 3 4 5 6। এবার আসো, কি বলেছিল রমেশের মাঝখানে কি হবে, এ আর ইর মাঝখানে ঠিক 3টি অক্ষর বসবে। তো বলো এই র্যান্ডমলি সাজালে এর নমুনা বিন্দু কত হচ্ছে আগে বলো তো, নমুনা দেশ কত হচ্ছে, মানে মোট ঘটনা যেটা নমুনা দেশ মানে 6টা সংখ্যা। দেখো কোনো রিপিট নেই, রিপিট থাকলে যদি ধরো ই রিপিট থাকতো তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম আমরা। রিপিট নেই মানে আমরা কিছু ভাগ করব না। RAMESH এই 6টা সংখ্যা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে, 6 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাই তো তার নমুনা দেশ। কিন্তু নমুনা বিন্দু কি হবে, এ আর ইর মাঝে 3টে সংখ্যা থাকবে। এখানে ধরো ই বসালে 1 2 3, তাহলে এখানে এ বসালাম, এ আর ইর মাঝখানে 3টে 1 2 3, 3টে প্লেস ছেড়ে দিয়ে আমরা এই জিনিসটাও করতে পারি। অথবা কি করতে পারি আমরা, এ কে যদি এখানে বসাই তাহলে 1 2 3 করলে ই কে কোথায় বসাতে পারবো, এখানে। বলবে স্যার এখানে এ আর ই বসলে কি হবে, আরে হতে পারে, এখানে ই বসুক আর এখানে এ বসুক, সেই তো এ আর ই এর মাঝখানেই 3টে করে সংখ্যা হচ্ছে। বুঝতে পারলে নাকি বলো, এটা ক্লিয়ার? তাহলে এখানে যখন বের করবে কি লিখবে এখানে, না স্যার এ ও ই অক্ষরগুলির মাঝে 3টি অক্ষর থাকার মোট ঘটনা, এটাই বের করব। এ ও ই অক্ষর দুটির মাঝে কি লিখবো আমরা, অক্ষর দুটির মাঝে ঠিক 3টি অক্ষর থাকার মোট ঘটনা, মাঝে ঠিক 3টি অক্ষর থাকার মোট ঘটনা। মোট কত বলো ঘটনা, কত হবে বলো, না স্যার মোট ঘটনা হচ্ছে, এবার দেখো দুটো সিচুয়েশন তৈরি হচ্ছে। কি সিচুয়েশন তৈরি হচ্ছে, এখানে 1 2 3 4 বাকি 4টে প্লেসের যে কোনো সংখ্যা বসতে পারবে এরা ছাড়া, তারা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে কত প্রকারে, 4 ফ্যাক্টরিয়াল। আর এরা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে 2 ফ্যাক্টরিয়াল বলো 2 বলো, কারণ দুটো সংখ্যা ছিল এই কারণে এটা। তাহলে এখানে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে কত 2 প্লাস সেই সেম এখানেও দেখো 4টে সংখ্যা নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারবে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা হচ্ছে কত 4 ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল মানে 4 3 12 দিয়ে 24, 4 3 12 দিয়ে 24, 24 দিয়ে কত 48 প্লাস কত 48, তাহলে কত 96। তাহলে এবার বলো এদের মাঝে ঠিক 3টি সংখ্যা থাকার ঘটনা কত পেলে তুমি, 96। এবার সম্ভাবনাটা বের করে নাও। তাহলে অতএব এটাই যে এ ও ই অক্ষর মাঝে ঠিক 3টি সংখ্যা থাকার সম্ভাবনা। তাহলে সম্ভাবনা কত হবে বলো, না স্যার সম্ভাবনা সমান হচ্ছে 96 বাই টোটাল কত ছিল 6 ফ্যাক্টরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কত গো, 6 ফ্যাক্টরিয়াল মানে 6 ইন্টু 5 ইন্টু, আচ্ছা কাটবে আরই আমি এরকম লিখে দিচ্ছি, আমি আর গুণ করে লাভ নেই, আচ্ছা গুণ করে নাও 6 5 4 3 ইন্টু কত বলো 2, 6 5 4 3 2, তাহলে কত হচ্ছে 6 5 30, 30 আর এখানে 4 2 8 3 24, 24 3 4 3 12 দিয়ে হাতে 1 4 2 8 একে 9, 920। তাহলে এটা হচ্ছে কত 920। তার থেকে ভালো না 920 থেকে তুমি এই জিনিসটা লিখে নাও তো 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কাটাকাটি আরম্ভ করে দাও, 4 একে দিয়ে দাও তো, 4 2 8 4 4 16, 6 4 কত 24,
2 4 আর কিছু কাটছে না, 2 বাই কত তাহলে, আচ্ছা 2/15, মানে 2 বাই কত হচ্ছে 15। ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে দেখি আমরা। 4 জন ছাত্রী ও 7 জন ছাত্রের মধ্যে 6 জনের একটা কমিটি গঠন করা, কমিটিতে কমপক্ষে 2 জন ছাত্রী থাকার সম্ভাবনা। এখানে দেখো 4 জন ছাত্রী ও 7 জন ছাত্র, তাহলে মোট ছাত্রছাত্রী কত হলো? এখানে মোট ছাত্রছাত্রী প্রথমে বের করে নাও। মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বলো? না স্যার, মোট ছাত্রছাত্রীর সংখ্যা এখানে 4 + 7, 4 + 7, 11। তাহলে তার থেকে কজনের একটা কমিটি তৈরি করবে? 6 জনের। তাহলে 11 জনের থেকে 6 জনকে তুলবে, মানে কত? 11C6। তাহলে এটাই হচ্ছে তার কি মোট ঘটনা বা মোট নমুনা বিন্দু। তাহলে মোট নমুনা বিন্দু কত বলো? না স্যার, মোট নমুনা বিন্দু হচ্ছে 11C কত বলো? 6। এটা এরপরে কি বলেছে? কমিটিতে কমপক্ষে 2 জন ছাত্রী থাকার সম্ভাবনা। কমপক্ষে 2 জন মানে 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, কারণ ছাত্রী 4-এর বেশি বলবে না, কারণ 4 জনই তো ছিল, বলবে 5 জন থাকতে পারে, এরকম কিছু বলবে না। তাহলে এখানে মোট নমুনা বিন্দু কত হবে বলো? আমি ডাইরেক্ট করে দিচ্ছি, মোট নমুনা বিন্দু। প্রথম কেস, 3টে কেস ঘটবে এখানে। প্রথমে কি বললাম, এখানে কি কি হতে পারে দেখো। 1 নম্বর কেস হবে 2 জন ছাত্রী, কত জনের কমিটি ছিল? কত জনের কমিটি ছিল? 6 জনের, প্লাস 4 জন কত থাকবে? ছাত্র। এটা একটা দল তৈরি হবে, একটা কমিটি তৈরি হবে এরকম, যে 2 জন ছাত্রী থাকবে, 4 জন ছাত্র, কারণ 6 জনের একটা কমিটি তৈরি করছিল। এর পরের কেস তার কি হতে পারে? না 3 জন ছাত্রী প্লাস 3 জন ছাত্র, এটা একটা হতে পারে। আরেকটা কেস হতে পারে 4 জন ছাত্রী থেকে 2 জন ছাত্র। এখানে আর বাড়াতে পারবো না, কারণ ম্যাক্সিমাম 4 জন ছাত্রী ছিল। ওইখানে কমপক্ষে যখন 2 জন বলেছিল, কমপক্ষে মানে 3 হতে পারে, 4 হতে পারে। এতটা ক্লিয়ার? তাহলে এগুলো মানে কি 2 জন ছাত্রী হবে, কত জনের থেকে ছাত্রী? 4 জন থেকে, মানে 4C2 ইন্টু করবে এখানে। 7 জনের থেকে কতজন নেবে তুমি ছাত্র? 4 জন, তাহলে 7C4 প্লাস। এরপরে প্লাস কেস 1 হলো। কেস 2তে কি ছিল? 3 জন ছাত্রী 3 জন ছাত্র, মানে দেখো 4 জন ছাত্রী থেকে 3 জনকে নেবে ইন্টু, আর 7 জন থেকেও 3 জনকে নেবে প্লাস, 4 জন থেকে 4 জনকে নেবে, 7 জন থেকে কতকে নেবে? 2 জনকে। এইটা তাহলে সম্ভাবনা সমান কি করবে? এগুলোকে যোগ করে দিবে, এখান থেকে একটা জিনিস পাবে আর এটা পাবে, তাহলে সম্ভাবনা সমান বসিয়ে দিবে। এটা নিজেরা করবে। সম্ভাবনা দিয়ে উত্তর কমেন্ট সেকশনে বলবে। সম্ভাবনা কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলবে, আমি দেখব। সম্ভাবনা সমান হচ্ছে কি নমুনা বিন্দু, মানে নমুনা বিন্দু থেকে যা পাবে তুমি, নমুনা বিন্দু বাই কি করে দেবে নমুনা, এটা নমুনা বিন্দু না, এটা নমুনা দেশ। মানে মোট ঘটনা যেটা, তাহলে এটা নমুনা দেশ। ক্লিয়ার? এখান থেকে বের করবে। ধরো এটা ধরে দিলাম কত? এ, এর ভ্যালু কত পেলে তুমি? এ, এর ভ্যালু কত পেলে? বি। তাহলে এখানে প্রথমে বি এর মান বসবে, তারপর এর মান বসবে। এটা এক্সট্রা ক্যালকুলেশন না করার জন্য, স্যারেদের ফাঁকিবাজের জন্য। স্যারেদের নয়, স্যারের, দুলাল স্যারের, তাই না? নিজেরা করবে। 25টি বস্তুর একটি লটে 5টি ত্রুটিপূর্ণ। 25টা বস্তু ছিল, তার মধ্যে 5টা ত্রুটিপূর্ণ। তাহলে ভালো কটা? দেখো 25টার মধ্যে 5টা খারাপ হলে ভালো কটা থাকবে? 20টা। তাহলে এখানে লিখবে মোট বস্তুর সংখ্যা কত বলো? মোট বস্তুর সংখ্যা সমান হচ্ছে কত? 25টি। তাহলে ত্রুটিপূর্ণ বস্তু কত? ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা কত বলো? ত্রুটিপূর্ণ বস্তুর সংখ্যা বলেছে 5টি। তাহলে ত্রুটিহীন মানে ভালো, ত্রুটিহীন বস্তুর সংখ্যা কত? তাহলে 25 থেকে কত বাদ দেবে বলো? 5। তাহলে কত? 20। তাহলে এটা কতটি হলো? 20। এবার বলেছে উদ্দেশ্যহীনভাবে লট থেকে 4টি বস্তু তোলা হলো, ঠিক 2টি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত? কিছুই নয়। কটা তুলেছিল বললো এখানে? 4টে। কটা থেকে? 25টা থেকে। তাহলে যখনই তুমি সম্ভাবনা বের করবে, পুরো ডাইরেক্ট করে দিচ্ছি, তুমি ভাষা দিয়ে লিখবে এগুলো। সম্ভাবনা মানে মোট নমুনা দেশ কত হবে বলো তো? নিচে কত হবে? ডাইরেক্ট বলো। এতক্ষণ তো বুঝতে পেরে গেছো যে কেমন অঙ্ক করতে হয়। মোট নমুনা দেশ কত হচ্ছে,
না 25টা থেকে 4টে তুলেছিল মানে 25C কত বলো 4। কিন্তু এখানে বলেছে ঠিক দুটি ত্রুটিপূর্ণ হওয়ার। কটা বস্তু খারাপ ছিল? না স্যার 5টা বস্তু ছিল খারাপ, সেখান থেকে ঠিক কটা বস্তু আসবে? দুটো। তাহলে 5C2 এটা। কিন্তু এখানেই যে শান্ত হবে না, কারণ তুমি বস্তু তুলেছিল কটা? 4টে। এখানে খারাপ দুটো পেলে আর দুটো তো ভালো থাকবে, সেটা তো নিতে হবে, দুটো ছেড়ে দিলে হবে না। এখানে যদি 4 থাকে, এখানে দেখবে নিচের দুটো যোগ করলে যেন 4ই আসে, কারণ 4টে তুলেছিলে, এখানে 4টে তোলো নি, এখানে দুটো তুলেছো, আর দুটো তোলো, আর দুটো কি থাকবে? ভালো থাকবে। কোথা থেকে থাকবে? না বাকি ভালো বস্তু 20টা ছিল, 20টা থেকে সে দুটো নেবে। এইটা যা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে তার সম্ভাবনা। ক্লিয়ার? ওকে, চলো এর অ্যান্সার কমেন্ট সেকশানে দেবে। এবার 20টি টিকিট, এটা একটা ভালো অঙ্ক। দেখো 20টি টিকিট 1 2 3 4 এরকম করে 20 পর্যন্ত নাম্বার দেওয়া রয়েছে। এবার বলেছে এদের একত্রে মেশানো রয়েছে র্যান্ডমলি। এবার বলেছে একটি টিকিট নেওয়া হলো, উক্ত টিকিটটি 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। মানে 20টা থেকে তুমি 3টে নিচ্ছ, একটা তুলছো, তাহলে 20C3 মানে 20 প্রকারে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলো মোট ঘটনা কত হবে? মোট নমুনা বিন্দু যেটা বলি আমরা সেটাই, মোট নমুনা দেশ, সরি বিন্দু নয় দেশ, সমান কত হবে? 20টা থেকে তুমি একটা নিচ্ছ, 20টা থেকে র্যান্ডমলি একটা তুলছো মানে কত প্রকারে? 20 প্রকারে। ক্লিয়ার? এরপরে বলেছে এটা 3-এর বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 3-এর গুণিতক কোনগুলো হবে? 3 একে 3, 3 নম্বর টিকিটটা, 6 নম্বর টিকিটটা, 9 নম্বর, 12 নম্বর, এইগুলো। তাহলে 3-এর গুণিতক লিখবে 3-এর গুণিতক হওয়ার ঘটনা। 3-এর গুণিতক হওয়ার ঘটনা লিখবে, সম্ভাবনা নয়। ঘটনা কত হবে? কটি তৈরি হচ্ছে বলো? প্রথমে 3 থাকবে, 6, 3 × 9, 12, 15, 18, আর কিছু নেই। দেখো টোটাল 3 3 6টি। এইরকম টিকিট কটা পাবো তুমি? 6টা। এবার 7-এর গুণিতক, 7-এর গুণিতক হওয়ার ঘটনা কটা পাবে? 7 একে 7, 7 2 14, এখানে কটা পাচ্ছি আমরা? 2টি। এটা তো এদের ইন্টারসেকশন কিছু পাচ্ছ? মানে এদের কি ইন্টারসেকশন? এটাকে এ ধরে নাও, এ একটা ঘটনা, এটাকে ধরলাম বি একটা ঘটনা। ধরি এ হচ্ছে 3-এর গুণিতক হওয়ার ঘটনা যেটা এটা, বি হচ্ছে 7-এর গুণিতক হওয়ার ঘটনা এটা। কিন্তু তুমি বলো তো এদের এ ইন্টারসেকশন বি কত পাবে? না স্যার কোনো কিছুই নেই। দেখো 7 14, এখানে 7 14-এর মধ্যে কোনো কিছু নেই, মানে তাদের ইন্টারসেকশন কত? 5। এই ইন্টারসেকশন পোর্শনও বের করবে, কারণ দুবার যদি চলে আসে সেটা কাউন্ট হয়ে যাবে না, ওই জন্য একটা বাদ দিতে হবে আমাদের। তাহলে এবার বলো, তাহলে মোট নমুনা বিন্দু কত? মোট নমুনা বিন্দু কত হচ্ছে বলো? মোট নমুনা বিন্দু আগে ছিল কত? 6টা, মানে এই যে 3 হওয়ার গুণিতক 6টা, আর 7-এর জন্য করা 2টো, 6 2 কত? 8, তাহলে 8টি। তাহলে অতএব 3 ও 7-এর গুণিতক হওয়ার, 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত হচ্ছে বলো? 3 বা 7-এর গুণিতক হওয়ার কি বলবে? সম্ভাবনা। 3 বা 7-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। মোট নমুনা দেশ কত বলেছিল? না স্যার 20। ওপরে তো কত ছিল তাহলে? 20। আর এখানে হবে কত? মোট নমুনা বিন্দু কত? 8। কত হচ্ছে? 8। তাহলে কত হচ্ছে বলো? 8/20। কাটাকাটি করলে কত হবে? 4 এ 4 2 8, 4 5 20। তাহলে এটা হচ্ছে কত বলো? 2/5। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কত হচ্ছে? 2/5। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের সব ধরনের অঙ্কগুলো আমরা এখানে কভার করলাম। বাকি তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকবে। এবার নতুন অঙ্ক এলেও প্র্যাকটিস করো, কনসেপ্ট মোটামুটি বুঝে গেলে। তাসের অঙ্ক ছিল একটা, না? 1 মিনিট, এই যে আরও একটা আছে, আরও একটা রয়েছে দেখো, তাস। 52টি তাসের এক প্যাকেট থেকে একটি ইস্কাবন বা একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা হওয়ার সম্ভাবনা। এবার তাস সম্বন্ধে একটু বলে দিই। আমাদের টোটাল 52টি তাস থাকে। কটা থাকে? 52টি। এটা 4 ধরনের কার্ড থাকে, জানো তো? 13 4 52, 13টা করে থাকে। একটা বলে কি এই যে ইস্কাবন, আমি যতটা জানি বললাম, বাকিটা তোমরা জিজ্ঞেস করে নেবে যারা তাস খেলে। তারপর কি বলে? চিড়িতন। তারপরে কি বলে? চিড়িতন। তারপরে বলে হরতন আর রুইতন, এইরকম কিছু বলে। হরতন আর কত বলো? রুইতন।
প্রত্যেকটাতে কটি করে তাস থাকে বললাম, 13টি করে, ওই জন্য 13 4 52 হয়। এবার কার্ডগুলোকে একটু বলে দিই, শোনো কার্ডগুলো একটু দেখে নাও। প্রথমে থাকে এ থাকে, মানে যাকে বলা হয় টেক্কা। তারপরে থাকে কে, কে মানে কি কিং, রাজা। তারপর তার রানী থাকে, তার জন্য কাজ করে কে, গুলাম। তারপরে কি তার চালাপোলা এরকম থাকে, মানে 10 থেকে কমে কমে আসবে কত, 2 পর্যন্ত। 1 লিখবে না, আবার 2 পর্যন্ত দেখবে 13টা হয়ে গেছে। সেম এইগুলো রিপিট হবে, একই রকম সবগুলোতে রিপিট হবে। কারের সম্বন্ধে বুঝতে পারলে। এবার বলেছে 52টি তাসের এক প্যাকেট থেকে একটি তাস টানছে, মানে কত প্রকারে, 52 প্রকারে। 52টা তাস থেকে তুমি একটা টানবে কত প্রকারে, 52C1, মানে 52 প্রকারে। তাহলে মোট নমুনা বিন্দু কত, মোট নমুনা দেশ কত হবে বলো। মোট নমুনা দেশ সমান কত হচ্ছে না স্যার, 52। এবার তোমাকে বলেছিল ইস্কাপন বা ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা। একটা ইস্কাপন মানে কত, 13টা থেকে নিচ্ছ একটাই। আর বলেছে ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা, দেখো 4টে টেক্কা থাকে, ইস্কাপন বাদ দিয়ে এই টেক্কাটা বাদ দিয়ে বাকি সবগুলোতে কটা করে টেক্কা থাকবে, আবার একটা করে। তাহলে এখান থেকে টোটাল এইটা নেবে 3টে, আর এইগুলোর মধ্যে যে কোনো একটা, এখান থেকে টেক্কা নেবে না। মানে মোট নমুনা দেশ কত, মোট নমুনা বিন্দু কত বলো। ইস্কাপন কটা রয়েছে, 13টা। তাহলে তুমি একটা ইস্কাপন মানে তুমি যে কোনো একটা নিতে পারো, তাহলে কত প্রকারে নেবে তুমি, 13 প্রকারে, তাহলে 13 প্লাস। এবার বলেছে ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা, বলো ইস্কাপন ছাড়া অন্য তাসের টেক্কা কটা থাকে, 3টে। এভাবে 3টে থাকে, তাহলে এটা নিচ্ছি 3টে, আর এখানে 13টা, তাহলে কত হচ্ছে বলো তো, টোটাল হচ্ছে 16। তাহলে টোটাল তুমি মোট নমুনা বিন্দু যেটা হচ্ছে সেটা কত, 16। তাহলে এখান থেকে বলো নমুনা বিন্দু হলো। এবার আমরা কি বের করব বলো তো, সম্ভাবনা। এবার আমরা কি বের করব, সম্ভাবনা। ক্লিয়ার। সম্ভাবনা সমান তাহলে কত হচ্ছে না, সম্ভাবনা হচ্ছে মোট নমুনা বিন্দু মানে 16 বাই হচ্ছে কত বলো, 52। 4 কেটে দাও, 4 4 16, 4 13 কত, 52। তাহলে এর সম্ভাবনা হচ্ছে কত বলো, 4/50। তাহলে এই ছিল তোমাদের ইউনিট 3, অর্থাৎ সম্ভাবনা আর হচ্ছে বিস্তৃতির পরিমাপ। এই দুটো চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর বাকি অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, থিওরিগুলো ভালো করে করো, দেখবে যে কোনো অঙ্কগুলো তুমি ইজিলি করতে পারবে। ক্লিয়ার। এগুলো ভালো করে করো। এর পিডিএফ আমি তোমাদের কমিউনিটি সেকশানে, যেটা ফ্রি সেকেন্ড গ্রুপ যেটা রয়েছে, সেকেন্ড সেমিস্টারের যে গ্রুপটা রয়েছে ওর মধ্যে আমি প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে নিয়েও দেখে নিতে পারো। ক্লিয়ার। চলো দেখা হচ্ছে তাহলে তোমাদের নেক্সট পার্টে।